হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকে আমরা এই ক্লাসের মধ্যে সিটিপির জন্য একটি কমপ্লিট ম্যারাথন করব। আমরা এর আগে 3টি ম্যারাথন দিয়েছি। বাংলা পেডাগজির একটি ম্যারাথন পেপার 1-এর জন্য, আর পেপার 2-র জন্য একটি ম্যারাথন, আর ইংলিশের পেপারের জন্য আরেকটি ম্যারাথন। এই 3টি ম্যারাথন যদি আপনি এখন শেষ সময় থাকে আপনি বাকি ভিডিওসগুলো দেখতে পারবেন না, জাস্ট এই ম্যারাথন 3টা শুধু দেখবেন। কারণ এই ম্যারাথনগুলির মধ্যে আমি ইংলিশের মধ্যে 2019 থেকে 24 পর্যন্ত কোয়েশনগুলি ডিসকাস করছি, আর বাংলার মধ্যে যে অফলাইন পেপার হয়েছিল, অনলাইনের পর যে অফলাইন পেপারগুলি হয়েছিল, সেই প্রত্যেকটি পেপার আমি ডিসকাস করেছি, পেপার 1-এর মধ্যেও আর পেপার 2-র ম্যারাথন সেটি আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আজকে যে সিডিপির থিওরি আছে, যেমন হাওয়ার্ড গার্ডেনার থিওরি বা পিয়াজের থিওরি বা মরাল ডেভেলপমেন্টের থিওরি, এই কিছু আমরা কোয়েশনের সাথে ডিসকাস করে নেব। নিশ্চয় আপনারা লেটস লার্ন থেকে পড়েছেন, আর এই ভিডিও দেখার পরেও যে এটাকে একদম শেষ ভিডিও মনে করবেন না, যে পরে লেটস লার্নের সিডিপির ম্যারাথন আছে, সেই ম্যারাথনটা অবশ্য দেখবেন। এটাকে ফাইনাল মনে করে শেষ করবেন না, পরে লেটস লার্নের ম্যারাথনটা দেখা বলবেন না, কারণ লেটস লার্ন থেকে সিডিপি আর বেস্ট হতে পারে না। সবার প্রথম যে কোয়েশন সেটা হচ্ছে, while participating in sports competition in class, Tanuj tells his friend that he will participate in the javelin throw and his sister can participate in jump rope because she is a girl and girls cannot throw javelin. This deficit. যে তানুজ বলছে সে জেভলিন থ্রোর মধ্যে পার্টিসিপেট করবে, আর তার বোন একজন মেয়ে হওয়ার কারণে সে জেভলিন থ্রোর মধ্যে পার্টিসিপেট করবে না, সে জাম্প রুপের মধ্যে পার্টিসিপেট করবে। এই ধরনের কোয়েশনটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপিং, যে ফিক্সিং পিপল ইন্টু ওয়ান ইমেজ, সেটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং। যেমন আপনি বলছেন যে গ্রামের লোকরা কখনো ইংলিশ বলতে পারবে না, এটা হবে আপনার স্টিরিওটাইপিং। আপনি একজন ছেলে হয়ে কাঁদতে পারবেন না, আপনি একজন মেয়ে, তাই আপনি শুধু ঘরের কাজ করবেন। এই ধরনের যে কোয়েশনটা থাকে এটা জেন্ডার স্টিরিওটাইপিং থাকে। অপশন 4টা হচ্ছে সঠিক অপশন। জেন্ডার কনস্টেন্সি, একটা বাচ্চা যেভাবে কাপড়টাকে চেঞ্জ করতে পারবে ঠিক ওইভাবে তার জেন্ডারটাকে চেঞ্জ করতে পারবেন না, সেটা হচ্ছে জেন্ডার কনস্টেন্সি। জেন্ডার ইকুয়ালিটি মানে সমান প্রত্যেককে সমান দেওয়া হয়েছে সেটা। আর জেন্ডার ইকুয়ালিটি থেকে ইকুইটি আরও বেস্ট। ইকুইটি মানে যারা নিচের বর্গের আছে তাদের নিচের বর্গেরকে উপরে তোলার জন্য যে জিনিসটা করলেন সেটা হচ্ছে ইকুইটি। আর ইকুয়ালিটি হচ্ছে জাস্ট বলে দিলেন সবার সমান জিনিস, যেমন এভরি পারসন বিফোর দি ল, প্রত্যেক মানুষ লর কাছে সমান হবে, সেটা ইকুয়ালিটি। আর ইকুইটি যারা নিচের আছে, নিচেরকে উপরে তুলবেন প্রথমে, তারপরে তো আপনি ইকুয়ালিটিটা দেবেন, সেটা হচ্ছে ইকুইটি। ইকুয়ালিটি থেকে যদি অপশন চুজ করা লাগে তাহলে বেস্ট হবে ইকুইটি। নেক্সট কোয়েশন, হোয়াইল ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং। এই কোয়েশন থেকে আরও 2টি কোয়েশন রিলেট করবেন। ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ওপেন এন্ডেড কোয়েশন, এটা অন্য টাইপের মধ্যে আসে যে ওপেন এন্ডেড কোয়েশনটা কি, আর কনভার্জেন্ট থিঙ্কিং ক্লোজ এন্ডেডটা কি। ডাইভার্জেন্ট থিঙ্কিং যে আনসারটা আপনার ওপেন এন্ডেড থাকবে, ফিক্স থাকবে না, একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে আনসার দেওয়া যাবে, বিভিন্নভাবে সমাধান করা যাবে, সেটা হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর কনভার্জেন্ট থিঙ্কিং মানে সমাধান বিভিন্নভাবে নয়, একটি থাকবে, যেটা যে ক্লোজ এন্ডেড কোয়েশন আছে। আর ওপেন এন্ডেডের মধ্যে আপনাকে বলা হবে যে আমের বিষয়ে তুমি বলো, তখন আপনি একটা আনসার বিভিন্নভাবে বলতে পারবেন। যদি আমি বলি ভারতের প্রধানমন্ত্রী কে, তাহলে আপনি বলবেন নরেন্দ্র মোদী। মানে একটা কোয়েশন চুজ করতে লাগবে। এই যে কোয়েশন আছে অপশন 2 যেটা, সেটার মধ্যে একটা কোয়েশন চুজ করতে লাগবে, সেটা হবে কনভার্জেন্ট থিঙ্কিং বা ক্লোজ এন্ডেড কোয়েশন। যখন আপনাকে বিভিন্নভাবে সোচতে লাগবে, চিন্তা করতে লাগবে, বিভিন্নভাবে উত্তরটা আসবে, সেটা হবে ওপেন এন্ডেড কোয়েশন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। ইন মাল্টিপল আনসার্স, এই ডাইভার্জেন্ট থিঙ্কিং একটা মাল্টিপল আনসার দিতে পারবে। আর কনভার্জেন্ট থিঙ্কিং সেটা ওয়ান কারেক্ট ফিক্সড, যেটা ফিক্সড থাকবে। এই কোয়েশন থেকে আমার একটাই চুজ করতে লাগবে, ফিক্সড থাকবে, সেটা হবে কনভার্জেন্ট থিঙ্কিং। বা এটা মানে অন্য রকমের কোয়েশন আছে যে ক্লোজ এন্ডেড কোয়েশন কোনটি বা ওপেন এন্ডেড কোয়েশন
কোনটি সেটা। ডাইভার্জেন্ট থিঙ্কিংটা ফিক্সড নয়, সেটা মাল্টিপল আনসার হবে। ইনকারেজ মাল্টিপল কনভার্জেন্ট থিঙ্কিং, মাল্টিপল না কনভার্জেন্ট থিঙ্কিং, একটাই চুজ করতে লাগবে। প্রমোট ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, প্রমোট ভার্বাল অ্যাবিলিটিস, সেটা নয়। এটা অপশন সঠিক ওয়ানটা হচ্ছে ইনকারেজ মাল্টিপল আনসার্স, অনেকটা আনসার হবে। Next question number 3. Which of the following statement about inclusive education is not correct? Inclusive education এর বিষয় কোনটি কারেক্ট নয়? inclusive education থেকে এইভাবে কোয়েশ্চন আসে যে কোনটি কারেক্ট নয়, কোনটি কারেক্ট নয়, এইভাবে বেশিরভাগ এইভাবে কোয়েশ্চন আসে। যে অপশনটা সবথেকে বেস্ট লাগবে সেই অপশনটা ইনক্লুসিভ এডুকেশন হবে। ইনক্লুসিভ টিচিং মিনস টিচিং ইন ওয়েজ দ্যাট ডু নট এক্সক্লুড। ডু নট এক্সক্লুড মানে আপনি এক্সক্লুড করবেন না। এখানে যে আবার ডু নট না নাকে যদি শুধু এক্সক্লুড থাকতো তাহলে এক্সক্লুড মানে বহিষ্কৃত করা, সেটা মানে তাকে বহিষ্কৃত করবেন না বলছে, এই জন্য এটা সঠিক আছে। আবার যদি ডু নট থাকতো না আর দ্যাট এক্সক্লুড হয়ে যেত তাহলে এই অপশনটা ভুল হয়ে যেত, কিন্তু এখানে ডু নট বলছে তাই এটি সঠিক হয়ে গেছে। ইনক্লুসিভ এই এক্সক্লুড ওয়ার্ডটা নেগেটিভ, এটাও জানা রাখবেন, কিন্তু এখানে ডু নট বলছে এর জন্য পজিটিভ হয়েছে। ইনক্লুসিভ টিচিং মিনস অ্যাডপ্টিং পেডাগজিস দ্যাট সাপোর্ট নিড অফ অল লার্নার্স, প্রত্যেক লার্নার্সকে সাপোর্ট করবেন, এটা ইনক্লুসিভের জন্য সব থেকে ভালো অপশন, এটাও ভালো, এটাও ভালো। ইন ইনক্লুসিভ ক্লাসরুম অ্যাকোমোডেটস ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ স্টাইল অ্যান্ড প্রমোটস কোলাবোরেশন। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে বা ইনক্লুসিভ স্কুলের মধ্যে বা ইনক্লুসিভ যেখানে দেখবেন সেখানে মানে প্রত্যেক স্টুডেন্টকে ইনক্লুড করা হবে। অ্যাকোমোডেটস মানে সমায়োজিত করা, প্রত্যেক যে ডিফারেন্সটা বাধা নয়, প্রত্যেক ডিফারেন্সের সাথে আপনি তাদেরকে ইনক্লুড করেছেন। কোলাবোরেশন একজন আরেকজনের কাছ থেকে শিখবে, যদি একজন লিখতে পারে না তাহলে আরেকজন তাকে শিখিয়ে দিবে। একটা পড়া আমি পারি না আরেকজন আমাকে শিখিয়ে দেবে, কোলাবোরেশনভাবে আমরা শিখব, এটা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে করা হয়। এই কোলাবোরেশন ওয়ার্ডটা অনেক পজিটিভ ওয়ার্ড। আমি আজকে কোয়েশনের মধ্যে যে বলে দেব কোনটি পজিটিভ থাকবে আর কোনটি নেগেটিভ থাকবে, দুইটি পেপার সলিউশন করব আমরা। আর এই যে কোয়েশন পেপার এটা হচ্ছে জানুয়ারি 2024 যে কোয়েশন পেপার সেটা। এর ইনক্লুসিভ ক্লাসরুম সেন্টার অ্যারাউন্ড ফিক্সড কারিকুলা অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট। এই স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্টটা অনেক নেগেটিভ ওয়ার্ড। ফিক্সড কারিকুলা এটা নেগেটিভ ওয়ার্ড। ইনক্লুসিভ স্কুলের মধ্যে বা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কোনো কিছু ফিক্সড থাকবে না আর প্রিডিটারমাইন্ড থাকবে না, সেটা ফ্লেক্সিবল থাকবে, এটা নেগেটিভ। আর নেগেটিভের অ্যান্সার এটাই হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট সবের জন্য সমান হয়ে যাবে। ফিক্সড কারিকুলা একদম ফিক্সড থাকবে, ফিক্সড নয়, এখানে ফ্লেক্সিবল থাকবে, এটাই নেগেটিভ। ইনক্লুসিভ যখন আসবে এই ধরনের ফিক্সড, স্ট্যান্ডার্ডাইজড বা প্রিডিটারমাইন্ড, ইনক্লুসিভের মধ্যে এভাবে নয়, বাচ্চাদের নিড অনুসারে যখন যে বাচ্চার যেভাবে নিড, যে মেথডের দরকার সেই মেথড অনুযায়ী আপনি পড়াবেন, প্রত্যেক বাচ্চাকে ইনক্লুড করবেন। একজনের যদি চোখ না থাকে তাহলে আপনি ইনক্লুড করবেন, আর একজন যদি কানে শুনতে না পারে তাহলে তাকে ইনক্লুড করবেন, মানে প্রত্যেক ধরনের স্টুডেন্ট থাকবে ইনক্লুসিভ স্কুলের মধ্যে বা এডুকেশনের মধ্যে। নেক্সট কোয়েশন, assertion and reasoning. Learners construct their own knowledge based on what they already know. স্টুডেন্টরা যেটা জিনিস জানে সেই জিনিসের উপর নির্ভর করে তো তারা নতুন জিনিসটা কনস্ট্রাক্ট করে বা নির্মাণ করে। অবভিয়াসলি এটা অনেক পজিটিভ লাইনটা। ফাইন্ডিং প্যাটার্নস অ্যান্ড মেকিং লিঙ্কেজ উইথ প্রিভিয়াস নলেজ হেল্প লার্নার টু প্রসেস ইনফরমেশন মিনিংফুলি লার্নিং কখনো যখন আমরা প্রিভিয়াসের সাথে রিলেট করে পড়াটা পড়ি তখন আমাদের মিনিংফুল লার্নিং হয়। আর আমাদের পড়ানোর যে স্টাইল থাকে, যে নোন টু আননোন যেতে হয়, বাচ্চারা যেটা প্রিভিয়াস নলেজটাকে অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়, লিঙ্ক থাকে। এখানে দুটি হচ্ছে কারেক্ট আর একটি আরেকটির ব্যাখ্যা করেছে। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, চাইল্ডহুড ইজ এক্সপিরিয়েন্সড ডিফারেন্টলি বাই চিলড্রেন অ্যাকর্ডিং কালচার। এটা সঠিক, মানে চাইল্ডহুড যে আমাদের চাইল্ডহুড থাকবে সেটা অনেক এক এক কালচারের মধ্যে এক এক রকমের হতে পারে। একটা চিলড্রেন
একজনের চাইল্ডহুড এইভাবে হতে পারে যে ঘরে বসে বসে মা হাত দিয়ে তুলে তুলে খাওয়াচ্ছে একটা বাচ্চাকে। আরেক জায়গায় আরেকটি বাচ্চা হতে পারে যে সড়কের মধ্যে আমাকে 5টা টাকা দেও, আমাকে 5টা টাকা দেও বলে সে ওই 5 টাকা দিয়ে তার খানিটা খাচ্ছে। তাহলে তো একজনের চাইল্ডহুড আর আরেকজনের চাইল্ডহুড সেটা ডিফারেন্ট হবে না? অবভিয়াসলি ডিফারেন্ট হবে। চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল, এখানে বলছে ডিফারেন্ট হবে আর এখানে বলছে আবার সেটা যে প্রত্যেকের জন্য সমান হয়ে যাবে, এই চাইল্ডহুডটা সমান হয়ে যাবে। যে সিকোয়েন্স যেটা আছে সেটা ইউনিভার্সাল আর রেট যেটা আছে সেটা ডিফারেন্ট। রেট বলতে এই যে এর মধ্যে যে কথাগুলো দিচ্ছে এটাকে আপনি রেট বলতে পারেন। আর যে ডেভেলপমেন্ট যে সিকোয়েন্স, যেমন একটা বাচ্চা ইনফেন্সি, তারপরে চাইল্ডহুড বা অ্যাডাল্টহুড, এইভাবে যে সিকোয়েন্স যেটা আছে সেটাকে আপনি ইউনিভার্সাল বলতে পারেন। রেটটাকে ইউনিভার্সাল বলা যাবে না। এখানে বলছে যে এই রেটটা ইউনিভার্সাল, মানে সবার জন্য সমান। আমিও যদি ঘরের মধ্যে আমার মা আমাকে হাত দিয়ে খাওয়ান আর আরেক জায়গার বাচ্চা তাকেও তার মাকে খাওয়াবেন না, সেই বাচ্চাটা কি করছে, সে অন্যদের কাছ থেকে পয়সা খুঁজে খুঁজে মেঘে মেঘে সে তার খানিটা জোগাড় করছে। আমাদের প্রত্যেকের চাইল্ডহুডটা ডিফারেন্স থাকে। এখানে যদি অ্যাডাল্টহুড থাকতো তাহলে অ্যাডাল্টহুড ডিফারেন্ট হতো কিছু কিছু স্তরে। তাহলে আমাদের এ অপশনটা সঠিক আছে, কিন্তু আরটা রিজনটা সঠিক নয়। অপশন 3 যেটা সেটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, according to attribution theory, motivation which following the more likely to result in persistent effort and improved performance. এফোর্ট আমাদের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে পারবে। কোনটির মধ্যে এটা বলা হচ্ছে? an internal attribution for success and external attribution for failure. ইন্টারনাল অ্যাট্রিবিউশন মানে আমার নিজের কারণগুলো সেটা আমাকে সাকসেস করবে, আর এক্সটার্নাল যে আমি যদি ফেল করি তাহলে আমি আমার ঘরের মধ্যে মেহমান এসেছিল তার কারণে আমি ফেল করেছি এটা বলবো। আর যদি আমি পাস করে নিই তাহলে আমি মেহনত করেছি, আমি পাস করে দিয়েছি সেটা। এক্সটার্নাল অ্যাট্রিবিউশন ফর সাকসেস অ্যান্ড ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেইলার। এক্সটার্নাল সাকসেসের জন্য এক্সটার্নাল অ্যাট্রিবিউশন বলবেন আর ইন্টারনাল ফেইলারটা ইন্টারনাল বলবেন, সেটা হচ্ছে না। ইন্টারনাল অ্যাট্রিবিউশন ফর ফেইলার অ্যাজ ওয়েল অ্যাজ সাকসেস, আমি যদি পাস করি তাহলে আমি পড়েছিলাম তাই পাস করেছি, আর যদি আমি ফেল করি তাহলে আমি পড়েছিলাম না আমি ফেল করেছি। আমার রিজনটা আমার নিজের মধ্যেই থাকবে, ইন্টারনাল অ্যাট্রিবিউশন থাকবে। অপশন 3টা হচ্ছে সঠিক, বাকিটা বল। নেক্সট কোয়েশ্চন, which of the following is key principle of progressive education? এই প্রগ্রেসিভ এডুকেশনের মধ্যে ঠিক যেভাবে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে বলতে পারেন একদম পজিটিভ যেটা অপশন থাকবে সেটা সঠিক হবে, আর যেটা নেগেটিভ থাকবে সেটা সঠিক হবে না। স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং ইজ এ বেস্ট ওয়ে মেজার, এই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বেস্ট ওয়ে নয়, এটা নেগেটিভ। এটা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যেও নেগেটিভ, এটা অপশন 1 এলিমিনেট। স্টুডেন্ট শুড বি প্যাসিভ নয়, স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে। এই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যেও স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে। লার্নিং শুড বি বেসড অন অথেন্টিক টাস্ক, এটা প্রমাণিক টাস্ক দিয়ে করানো হবে, আচ্ছা এটা রাখি। কারিকুলাম শুড বি প্রি ডিটারমাইন্ড অ্যান্ড ইউনিভার্সাল, এই প্রি ডিটারমাইন্ড অ্যান্ড ইউনিভার্সাল মানে আগের থেকে করে রাখছেন আর সেটা কখনো বদলানো যাবে না, ফিক্সড হয়ে যাচ্ছে। ফিক্সড নয়, সেটা ফ্লেক্সিবল থাকবে যেভাবে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে থাকবে। প্রগ্রেসিভ এডুকেশন জন ডুই দিয়েছিলেন, এটা ভুল। আমাদের অপশন এলিমিনেট করে অপশন 3টা বের হয়ে গেলো। সিডিপির মধ্যে বেশিরভাগ এলিমিনেট করে আনসারটা বের করা যায়। Next question, reasoning, thinking and problem solving are explained in which aspect of development? ডেভেলপমেন্টের যে অ্যাসপেক্ট আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট আছে, রিজনিং, থিঙ্কিং, এটা কোন জিনিসের মধ্যে পড়ে? এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে তো প্রত্যেক বছর কোয়েশন আসে, বা তার যে টাইপস আছে সেই টাইপস থেকে কোয়েশন আসে। এখানে টাইপস থেকে কোয়েশন আসে যে গ্রোথ আর ডেভেলপমেন্ট যদি দেখেন, ডেভেলপমেন্টটা পুরো জীবন চলতে থাকে, একদম গর্ভ থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত বা কবর পর্যন্ত ডেভেলপমেন্টটা থাকে, ওম টু টুম। এটা কোয়েশন আছে যে ডেভেলপমেন্ট কোনটি, ওম টু টুম। আর গ্রোথ যেটা, যদি আপনাকে বলি আপনি নিজে বলেন আমার বাড়ি, যদি আপনার বাড়ি বলেন তাহলে, আর বাড়ির মধ্যে আপনি বলেন আমার
রুম বা আমার ঘর। এক বাড়ি যখন পুরোভাবে এক বাড়ি বলবেন আপনার, এই বাড়িটা হবে আপনার যে মানে ডেভেলপমেন্ট সেটা। আর বলবেন আমার ঘর বা আমার রুম, এই আপনার ঘর বা এই ঘরের মধ্যে রুম, এই পুরো ঘরটাকে বলবেন। যদি শুধু ঘর বলেন যে আমার ঘর, ঘর বললে সেটাকে ডেভেলপমেন্ট বলা হবে। ঘরের মধ্যে যে এক একটি রুম, এই রুমটাকে আপনি গ্রোথ বলতে পারেন। পুরো বাড়িটাকে ডেভেলপমেন্ট বলবেন, আর বাড়ির মধ্যে যে ঘর আছে সেটাকে আপনি গ্রোথ বলতে পারেন। এই গ্রোথ আর ডেভেলপমেন্ট থেকে কোয়েশন আসে, গ্রোথটা কি আর ডেভেলপমেন্টটা কি। গ্রোথ যেটা কোয়ান্টিটিভ থাকবে, কোয়ান্টিটিভ বলতে যেগুলোকে মাপা যাবে বা মেজার করা যাবে সেটাকে গ্রোথ বলা হবে। গ্রোথ যেমন হাইট, ওয়েট, যেটাকে আমরা মেজার করতে পারবো, মাপতে পারবো। আপনার হাইট কতটুকু, কত ইঞ্চি আপনি, বা আপনার ওজন কতটুকু, এই যত জিনিসকে মেজার করা যাবে সেটা হবে আপনার গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ান্টিটিভ আর কোয়ালিটিটিভ, যেটা মেজার করা যেতেও পারে বা যেগুলো অ্যাসেস করবেন, মেজার না করে অ্যাসেস করবেন। ডেভেলপমেন্টের মধ্যে কোয়েশন আছে ডেভেলপমেন্টটা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটিভ। যদি কোয়ালিটেটিভ থাকে তাহলে শুধু অপশনের মধ্যে একটি চুজ থাকে, কোয়ালিটিভ কোয়ান্টিটিভ এভাবে থাকে, তাহলে ডেভেলপমেন্টটা কোয়ালিটেটিভ হবে। আর যদি অপশনের মধ্যে থাকে বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ, তাহলে সেই অপশনটা কারেক্ট হয়ে যাবে। আর যদি বোথ থাকে না, শুধু কোয়ালিটেটিভ থাকে, তাহলে কোয়ালিটেটিভ হবে। আর গ্রোথ শুধু কোয়ান্টিটিভ হবে। গ্রোথটা লিমিটেড থাকে হাইট ওয়েটের মধ্যে, ডেভেলপমেন্টটা হাইট আর ওয়েটের মধ্যে লিমিটেড থাকে না, অল চেঞ্জের থাকে, ফিজিক্যাল, সোশিয়াল, ইমোশনাল প্রত্যেক দিক দিয়ে ডেভেলপমেন্টটা থাকে। গ্রোথটা সার্টেন পিরিয়ডের মধ্যে, যেমন আপনি সারা জীবন তো লম্বা হতে থাকবেন না, কিছু একটা সময় আসবে আপনি যতটুকু লম্বা হচ্ছেন এখানে থাকবেন, এটা হচ্ছে গ্রোথ। আর ডেভেলপমেন্টটা পুরো জীবন চলতে থাকবে, আজকে এক জিনিস পারছেন না, কালকে সেই জিনিসটা পারবেন। এইভাবে ডেভেলপমেন্টটা পুরো জীবন চলতে থাকবে। ডেভেলপমেন্টের যে টাইপস আছে, কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আপনার যতটি জিনিস ব্রেন রিলেটেড থাকবে, ব্রেনের সাথে সম্পর্কিত যতটি জিনিস থাকবে সেটি কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে কাউন্ট করা হবে। যেমন রিজনিং, থিঙ্কিং, প্রবলেম সলভিং, এগুলো ব্রেনের মধ্যে রিলেটেড না, এই ব্রেন রিলেটেড যতটি জিনিস থাকবে সেটি হবে কগনিটিভ ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেমন আপনার শারীরিক যে পরিবর্তন যেটা আসবে, আপনার হাইট বা ওয়েট, সাইজ, শেপ, এগুলি হবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। সোশিয়াল ডেভেলপমেন্টের মধ্যে যে আপনার ইমোশনাল, PCSE, এই সোশিয়াল ডেভেলপমেন্টের মধ্যে ইমোশনালটাকে কাউন্ট করা হয়ে যায়। ইমোশনাল বা মোরাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলি সোশিয়াল ডেভেলপমেন্টের মধ্যে কাউন্ট হয়। আর যত সব ব্রেন রিলেটেড থাকে সেই ব্রেন রিলেটেডগুলি কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে কাউন্ট করা হয়। ল্যাঙ্গুয়েজটাও কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে থাকে। আমাদের ব্রেইনের যে দুইটি পার্ট আছে, লেফট পার্ট আর রাইট পার্ট, রাইট পার্টের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে আর লেফট পার্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ থাকে। লেফট পার্টকে লজিক্যাল ব্রেইনও বলা হয়। নেক্সট কোয়েশ্চন, লেভ ভাইগোস্কি প্রপোজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর সেলফ রেগুলেশন ইন চিলড্রেন। লেভ ভাইগোস্কি থেকে অনেক কোয়েশ্চন আসে। ভাইগোস্কি বা জিন পিয়াজে তাদেরকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট যারা বাচ্চাদেরকে অ্যাক্টিভ মনে করেন, অ্যাক্টিভভাবে তারা জ্ঞানটাকে নির্মাণ করতে পারবে, সমাজের সাথে ইন্টারেক্ট করে জ্ঞানটাকে নির্মাণ করবে, সেটা বলছেন ভাইগোস্কি সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন। ল্যাঙ্গুয়েজটাকে ভাইগোস্কি বলেছেন হিউম্যানসদের গ্রেটেস্ট টুল। এটা কোয়েশন আছে যে ভাইগোস্কির মতে কোনটি সঠিক, কালচারাল টুল বা গ্রেটেস্ট টুল, এই কোয়েশনগুলো থাকবে কোয়েশনের মধ্যে। লেভ ভাইগোস্কি থেকে আপনি এই জিনিসটাই মনে রাখলে সব কোয়েশনটা সলভ হয়ে যাবে। সোশ্যাল ইন্টারাকশন, কালচার, ল্যাঙ্গুয়েজ, নিশ্চয় লেটস লার্নের মধ্যে শুনেছেন যে SCL ট্রিক, সেই ট্রিকটা নিশ্চয় শুনেছেন। SCL যখন দেখবেন সেটা ভাইগোস্কির সাথে জড়িত থাকবে। ভাইগোস্কি ল্যাঙ্গুয়েজকে বলেছেন গ্রেটেস্ট টুল হিউম্যানসদের। ভাইগোস্কির থেকে আরও যে কোয়েশন আছে যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা মোর নলেজ আদার স্কেপ ফোল্ডিং, এখান থেকে কোয়েশন আসে। এই টার্মগুলো ভাইগোস্কি দিয়েছেন যে এটি কোনটি কার সাথে রিলেটেড এবং সোশ্যাল কে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে, এইভাবে কোয়েশন আসবে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPD মানে সম্ভাবনা, এটা
মহিদুল, আপনার যে কনফিউশনটা ছিল যে জেডপিডিটা কি, জেডপিডি হচ্ছে একটা সম্ভাবনা যে তুমি সিটেটে পাস করতে পারবে, এটা হচ্ছে সম্ভাবনা, বা তুমি অ্যাল্টো চালাতে পারবে, একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনা আছে যে তুমি অ্যাল্টোটা চালাতে পারবে। সেই চালানোটাকে যদি আমি একজন স্ক্যাপফোল্ড করি, মানে তোমাকে আমি সাহায্য করি শেখানোর জন্য যে একটা টেম্পোরারি হেল্প দেব, এই টেম্পোরারি হেল্পটা হচ্ছে স্ক্যাপফোল্ডিং। এটা অনেকবার কোয়েশন আসছে, যে আজ দিন পর্যন্ত প্রত্যেক পেপারের মধ্যে দেখবেন স্ক্যাপফোল্ডিংয়ের কোয়েশন আসছে, বা জেডপিডি বা বাইগস্কি থেকে তো নিশ্চিত কোয়েশন থাকেই থাকে। যে টেম্পোরারি হেল্পটা হচ্ছে স্ক্যাপফোল্ডিং, জেডপিডি হচ্ছে যে সম্ভাবনা, মানে তুমি সিটেট পাস করতে পারবে, তুমি অ্যাল্টো চালাতে পারবে, তুমি বাইক চালাতে পারবে, এই চালাতে পারবে এটা হচ্ছে সম্ভাবনা, সেটা হচ্ছে জেডপিডি। আর স্ক্যাপফোল্ডিং হচ্ছে সেই পাস করার জন্য বা অ্যাল্টো চালানোর জন্য যে একটা টেম্পোরারি হেল্প দেওয়া হবে, এই টেম্পোরারি হেল্পটা হচ্ছে স্ক্যাপফোল্ডিং। আর এই স্ক্যাপফোল্ডিংটা কে দেবে? মোর নলেজ আদার, মানে যে একটু বেশি জানে এই জিনিসের বিষয়ে, তোমার থেকে নলেজটা তার বেশি, সে স্ক্যাপফোল্ডিংটা দেবে। আপনাকে অ্যাল্টো চালানোর জন্য কে স্ক্যাপফোল্ড করবে? যেহেতু অ্যাল্টো চালানো জানে, আপনি জানেন না, তাহলে সে হয়ে যাচ্ছে মোর নলেজ আদার। এই মোর নলেজ আদার ছোটও হতে পারে, বড়ও হতে পারে। লেভ বাইকস্কির স্পিচ থেকে কোয়েশন আছে, এই যে আমাদের কোয়েশন এসেছিল সোশিয়াল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ, এখান থেকে কোয়েশন আসে। সোশিয়াল স্পিচ বাচ্চা যে সমাজের মধ্যে কথাবার্তা বলে সেটাকে সোশিয়াল স্পিচ বলা হয়। মায়ের সাথে, বাবার সাথে, ভাই বন্ধুর সাথে যে কথাবার্তাগুলো কি বলে সেটাকে বলা হয় সোশিয়াল স্পিচ। প্রাইভেট স্পিচ ওইটা যে একটা বাচ্চা নিজেকে গাইড করার জন্য যে স্পিচটা বলে, বা যে স্পিচটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে, যে অডিয়েবল স্পিচ কোনটি? প্রাইভেট স্পিচ বাচ্চা নিজেকে গাইড করার জন্য যে স্পিচটা বলে, একটা পাজল সলভ করার জন্য সে নিজেকে বলে এইভাবে করব, ওইভাবে করব, যে আওয়াজটা শোনা যায় সেটাকে বলা হয় প্রাইভেট স্পিচ। সাইলেন্ট ইনার স্পিচ যেটা সে বড় করে বলে না, সে নিজে ভিতরেই বলে, সেটাকে বলা হয় প্রাইভেট স্পিচ। আপনি যখন কোনো কাজ করেন, কাজ করার পর যে বলে কাজ করবেন, এটা ওইভাবে রাখলে ভালো হবে, এটা ওইভাবে করলে ভালো হবে, যে বলবেন, এই বলাটাকে বলা হবে প্রাইভেট স্পিচ। আর সাইলেন্ট ইনার স্পিচ আপনি যে মনে মনে বলবেন, যখন কোনো একটা জিনিস শোনা যাবে না, ভিতরেই মনে মনে বলবেন, আমার বিষয়ে এখন মনে মনে কোনো না কিছু ভাবতে পারবেন, সেটাকে বলা যাবে সাইলেন্ট ইনার স্পিচ। সাইলেন্ট ইনার স্পিচ আর প্রাইভেট স্পিচ, সোশ্যাল স্পিচ, এই তিন ধরনের স্পিচ থেকে অনেকবার কোয়েশ্চন আসে। এই প্রাইভেট স্পিচটাকে জিন পিয়াজে বলেছেন ইগোসেন্ট্রিক স্পিচ, আর বাইগস্কি বলেছেন প্রাইভেট স্পিচটা বাইগস্কি ইম্পর্টেন্ট দিয়েছেন, যে বাচ্চারা সেলফ নির্দেশ করে, গাইড করে নিজেকে, আর ওই গাইড করাকে আবার পিয়াজে বলেছেন এটা হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ। তো আমাদের কোয়েশনের মধ্যে কী ছিল, যে সেলফ রেগুলেশন ইন চিলড্রেন, ডিসইকুইলিব্রিয়াম বা অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন, এই তিনটি যাচ্ছে পিয়াজের সাথে। ইনার স্পিচ হচ্ছে সঠিক অপশন। এখানে ইনার স্পিচ না দিয়ে যদি প্রাইভেট স্পিচ অপশনের মধ্যে নেই, এখানে তো প্রাইভেট স্পিচ হওয়ার দরকার, কিন্তু অপশনের মধ্যে প্রাইভেট স্পিচটা নেই, এই অপশনের মধ্যে ইনার স্পিচ আছে, তাই আমাদের এটাই চুজ করতে লাগবে। এটা অপশনের উপর ডিপেন্ড করবে যে কোনটার কথা বলা হয়েছে। যদি এখানে প্রাইভেট স্পিচ থাকতো তাহলে আবার প্রাইভেট স্পিচটা সঠিক হয়ে যেত। এখানে প্রাইভেট স্পিচ নেই কিন্তু ইনার স্পিচ আছে, আমরা সেটি সিলেক্ট করছি। নেক্সট কোয়েশ্চন, ইন লরেন্স কুহলবার্গ's moral development theory, children move from understanding consequence of acts determine whether they are good or bad to understanding that rules and law are flexible can be changed। আচ্ছা, কুহলবার্গের মধ্যে এক স্টেজের মধ্যে এক জিনিসটা আসে, তো এভাবে স্টেজটা আসে যে রুলটাকে চেঞ্জ করা যাবে, এটা একদম সঠিক। লরেন্স কুহলবার্গ আর্গু দ্যাট moral development occurs progressively in stages। হ্যাঁ, ওই স্টেজের মধ্যে এটা হবে, এই স্টেজের মধ্যে এটা হবে, এইভাবে তিনি স্টেজ দিয়েছেন, একদম সঠিক। তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে সঠিক।
একটি আরেকটির সাথে রিলেটেডও আছে, অপশন 1টা হচ্ছে সঠিক, কারণ এই স্টেজের কারণে তো বাচ্চারা এটা বলে না, প্রথম স্টেজে একরকম থাকবে, আরেক স্টেজে আরেক রকম থাকবে। এই যে কোহলবার্গের যে স্টেজ আছে, এই স্টেজগুলো আমরা এখন ডিসকাস করব, কারণ এই স্টেজ থেকে অনেক কোয়েশন আসে। মোরাল ডেভেলপমেন্টটা কে দিয়েছে এটাও কোয়েশন আসে, সেটা কোহলবার্গ দিয়েছেন। কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্টের মধ্যে 3টা লেভেল আছে। প্রথম লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, 4 থেকে 10 বছর। এটা আপনি যদি এজ থাকে, কোয়েশনের মধ্যে অনেক সময় এজ দিয়ে দেয় যে প্রাইমারি স্টেজ, এটার মধ্যে তো আপনার কনফিউশন আছে, কিছু কিছু জনের বলেছেন। এটার মধ্যে কোনো কোনো সময় প্রাইমারি স্টেজ এইভাবে দিয়ে দেয়, তখন প্রাইমারি স্টেজ দিলে আপনি বুঝতে পারবেন এই প্রি কনভেনশনের কথা বলছে। এই এজগুলো একবার পড়ে নেবেন। প্রি কনভেনশনাল লেভেল প্রথম লেভেল, সেকেন্ড হচ্ছে কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। আমরা যে ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছিলাম প্রি রিডিং আর হোয়াইল রিডিং, পোস্ট রিডিং। প্রি মানে আগে, তাহলে এই স্টেজগুলো মনে রাখা, এই যে প্রি রিডিং পোস্ট রিডিং দিয়ে মনে রাখবেন যে কোহলবার্গের মধ্যে 3টা লেভেল আছে, আমি এটা জানি। তাহলে আমি যে রিডিংয়ের জানি প্রি রিডিং আর হোয়াইল রিডিং, পোস্ট রিডিং। প্রি রিডিং মানে মনে করবেন প্রি কনভেনশনাল, আর হোয়াইল রিডিং এটা তো এমনি, যদি পোস্টটা মনে থাকে, প্রি আর পোস্ট এটা তো এমনিতেই মনে থাকে যে প্রি রিডিং আর পোস্ট রিডিং। আর মিডিলের যেটা থাকে সেটা হোয়াইল রিডিং। এখানে মিডিলের যেটা থাকবে সেটাকে আপনি কনভেনশনাল লেভেল এমনিতেই বার করবেন যদি পোস্ট কনভেনশনালটা মনে থাকে। প্রি কনভেনশনাল আর কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল 3টা লেভেল। এই 3টা লেভেলের মধ্যে স্টেজ হচ্ছে 6টা। এটাও কোয়েশন আসে যে স্টেজ কয়টি, কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে কয়টি স্টেজ আছে? 6টি স্টেজ আছে। লেভেল কয়টি আছে? 3টা লেভেল আছে। এখন আমরা এক একটি স্টেজ আলোচনা করব। প্রথম যে লেভেল সেটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল। এই প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে 2টা স্টেজ, প্রত্যেক স্টেজের মধ্যে 2টি করে 6টি টোটাল স্টেজ। প্রি কনভেনশন লেভেলের মধ্যে প্রথম যেটা স্টেজ সেটা হচ্ছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। এই স্টেজের মধ্যে পানিশমেন্ট, যেখানে বাচ্চা মনে করবে আমি যদি ভাত খাই না তাহলে আমাকে ডান্ডা দেওয়া হবে, আমি যদি হোমওয়ার্কটা করি না তাহলে আমার টিচার আমাকে মারবেন, মানে ডান্ডার যেখানে ডটটা থাকবে তখন সেটা হবে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। যদি আমি আজকে ভাত খাই না তাহলে তোমার বাবা এসে তোমাকে মারবে, এইভাবে যখন কোয়েশন থাকবে তখন সেটা হবে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। একটি বাচ্চা হোমওয়ার্ক করছে, কারণ যদি করে না তাহলে তার টিচার তাকে ডান্ডা দেবেন, এর জন্য করেছে, সেটা হচ্ছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। ঘরের মধ্যে যদি কোনো মেহমান আসে তাহলে তোমাকে সালাম দিতে হবে, এটা হচ্ছে অবিডিয়েন্স পানিশমেন্ট। যদি না দেও তাহলে তোমাকে ডান্ডা দেওয়া হবে। পানিশমেন্টটাকে ইম্পর্টেন্ট, এখানের মধ্যে পানিশমেন্টটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ ইন্ডিভিজুয়ালিজম এক্সচেঞ্জ বা পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন, বা এটা অন্য নামেও জানা যায় যে টিট ফর ট্যাট। কালকে আমি তোমাকে টিফিন খাওয়াইছিলাম, আজকে আমাকে খাওয়াতে হবে। এই যে স্টেজ এটা হচ্ছে টিট ফর টেট বা ইন্ডিভিজুয়ালিজম এক্সচেঞ্জ, মানে আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে দিতে লাগবে। একটা বাচ্চা আরেকটি বাচ্চাকে মারলো, যখন আপনি জিজ্ঞাসা করলেন যে কেন তাকে তুমি মারলে, তখন সে বলল সে আমাকে মেরেছিল, আমি তাকে মারছি। সে আমার কাঠ পেন্সিলটা নিয়েছিল, কালকে তুমি আমার কাঠ পেন্সিলটা নিয়েছিলে, আজকে আমাকে কাঠ পেন্সিল দিতে হবে। যে ইন্ডিভিজুয়ালিজমের এক্সচেঞ্জ করতে হবে, বা টিট ফর ট্যাট, তুমি আমাকে মারছিলে, আমি তার জন্য তোমাকে মারব, সেটা হচ্ছে স্টেজ 2 মধ্যে ইন্ডিভিজুয়ালিজম এক্সচেঞ্জ অ্যান্ড পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। নেক্সট যেটা লেভেল 2 সেটা হচ্ছে কনভেনশনাল লেভেল। কনভেনশনাল লেভেলের মধ্যে 2টি স্টেজ। স্টেজ নাম্বার 3 হচ্ছে গুড বয় অর গুড গার্ল ওরিয়েন্টেশন। এই স্টেজের মধ্যে বাচ্চা প্রেজটাকে ইম্পর্টেন্ট দেবে। যেমন আমি যদি হোমওয়ার্কটা করি তাহলে আমার টিচার আমাকে বলবেন আমি অনেক ভালো, এই ভালোটা পাওয়ার জন্য, এই প্রেজের জন্য আমি কিছু কাজ করছে, সেটা হচ্ছে গুড বয় অ্যান্ড বা গুড গার্ল ওরিয়েন্টেশন। যে একজন মা বলবেন তুমি যদি হোমওয়ার্ক করো তাহলে আমি তোমাকে অনেক আদর করব, বা তোমার বাবা অনেক মায়া করবে, তোমার বাবা অনেক তোমাকে আদর করবে, এই ধরনের যেটা থাকবে সেটা হবে গুড বয় অর গুড গার্ল ওরিয়েন্টেশন।
যেখানে প্রেজটাকে ইম্পর্টেন্ট দেওয়া হবে। নেক্সট যে স্টেজ ল অ্যান্ড অর্ডার মোরালিটি, এই স্টেজের মধ্যে যে কোনো একটা বাচ্চা যে রুল দেওয়া হবে সেই রুলটাকে ফলো করবে একদম চোখ মুজে। যে তুমি 4টার পরে ঘর থেকে বের হতে পারবে না, তুমি জিন্সটা পরতে পারবে না, মানে একটা মেয়েকে বলো তুমি জিন্স পরতে পারবে না, তার বাবা সেটা ল অ্যান্ড অর্ডার মোরালিটি, তখন সেই বাচ্চা বা সেই মেয়েটা আর জিন্স পরবে না, কারণ ওর বাবা বলেছে। রাস্তার মধ্যে যাওয়ার সময় রেড লাইট আসছে, আপনার বন্ধ হতে লাগবে, আপনি একদম চোখ মুজে যে জিনিসটা ফলো করবেন, যেভাবে বাবা বলছেন ঠিক ওইভাবে ফলো করবেন, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মোরালিটি। মানে মেনটেন করে যাবেন আপনি, আপনার কোনো কিছু এখানে আসবে না যে আমার বাবা বলছেন আমি জিন্স পরবো না মানে আপনি পরবেন না, তোমার 4টার আগে ঘরে আসতে হবে, তুমি খেলা যেতে পারবে না মানে যেতে পারবে না, রুলটাকে ফলো করতেই হবে। সেটা স্টেজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মোরালিটি। নেক্সট যে লেভেল 3, লেভেল 3-র মধ্যে হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল। এই লেভেলের মধ্যে থাকে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এই লেভেলের মধ্যে এই যে আগের লেভেল ছিল যে তুমি জিন্স পরতে পারবে না, কিন্তু এখানে তুমি কোয়েশ্চন করতে পারবে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশনে যে কেন আমি পারবো না, আমি পারবো। যে রুলটা থাকবে এই রুলটাকে তুমি বদলাতে পারবে। যদি সমাজ তোমাকে বলে তুমি মেয়ে তুমি জিন্সটা পরতে পারবে না, তখন তুমি সমাজকে কোয়েশ্চন করতে পারবে কেন আমি পরবো না, এই রুলটাকে তুমি চেঞ্জ করতে পারবে। যদি স্টপ থাকে, রেড লাইট থাকে, আর তোমার একজন এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যা তোমার যাইতেই লাগবে, তখন তুমি রুলটা ভাঙবে। তোমার বাবা বলেছে তোমার 4টার সময় আসতে হবে, তখন তুমি বলবে না 4টার সময় আমি যাব না, কেন আমি যাব, আমি এখন বড় হয়ে গিয়েছি। তখন এইভাবে যখন যে স্টেজটা থাকবে সেই স্টেজটা হবে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এরপরে নেক্সট স্টেজ, মানে এখানে চেঞ্জটাকে নিয়মটাকে পরিবর্তন করা যাবে। এটা আমি যে অনেকগুলি বলেছি সেটা জাস্ট বোঝার জন্য বলেছি, সেখানে আপনারা কোনো মাইন্ড করবেন না। নেক্সট যে স্টেজ ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল, এই স্টেজের মধ্যে একদম হাইয়েস্ট থাকে। যেমন আপনি বলবেন আমি তোমার জন্য আমার জান কুরবান করে দেব, আমি এই জান যে কুরবান করে দেওয়া, এই স্টেজটা হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। এখানের মধ্যে যে মহাত্মা গান্ধী বা নেলসন ম্যান্ডেলা বা যে কনকলতা বড়ুয়া দেশের জন্য জান দিয়ে দিয়েছিলেন, এই ধরনের যে কোনো কিছু থাকবে যে আপনি প্রত্যেক জিনিসটা ছেড়ে দিতে পারবেন, সেটা হবে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। সো এখানে আমাদের এটা কমপ্লিট হলো। এটা কোয়েশন আপনি পরে পাবেন স্টেজ থেকে, আর প্রত্যেক বছর কোয়েশন আসে। আর এই স্টেজে যে ক্রিটিসিজম থাকি বা কে ক্রিটিসিজমটা করেছিলেন সেটা নিয়েও কোয়েশন আছে। কোহলবার্গের যে থিওরির ক্রিটিসিজম সেটা ক্যারল গিলিগন ক্রিটিসিজম করেছিলেন, যে তিনি বলেছিলেন এই থিওরির মধ্যে ফিমেলের যে পার্সপেক্টিভ সেটা নেওয়া হয় নাই, জাস্ট মেল স্যাম্পলগুলি ছিল। এটাকে এই থিওরিটাকে এটা বলে ক্রিটিসিজম করা যে বায়াসড থিওরি, কারণ শুধু যে কোহলবার্গ স্যাম্পলগুলো নিয়েছিলেন বা যাদের সামনে তিনি দুবিধাগুলো রেখেছিলেন প্রত্যেকটা বয়স ছিল, এটাকে জেন্ডার বায়াস থিওরিও বলা হয়। আর কে ক্রিটিসাইজ করেছিলেন, ক্যারল গিলিগন ক্রিটিসাইজ করেছিলেন, বলেছিলেন যে ফিমেলদের যে পার্সপেক্টিভ সেটা নেওয়া হয় নাই। আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বললাম যে জিন্সটা পরবে, রুলটা বোঝার জন্য বলেছিলাম। নেক্সট কোয়েশ্চন, as per হাওয়ার্ড গার্ডেনার theory মাল্টিপল ইন্টেলিজেন্স which of the following set is কারেক্ট ম্যাচ, এখানে কোনটি কারেক্ট ম্যাচ। প্রত্যেক বছর কোয়েশ্চন আসে হাওয়ার্ড গার্ডেনার থেকে, একটি কোয়েশ্চন আসেই আসে, পেপার 1-এর মধ্যেও আসে, পেপার 2-র মধ্যেও আসে। ইন্টেলিজেন্সের থিওরি অনেকে দিয়েছেন, যে আরও কয়েকটি কনসেপ্ট আছে যে কখন ইন্টেলিজেন্সে হয়েছিল বা MA/CA এগুলো থেকে কোয়েশ্চন। এখন থেকে এইভাবে এই কোয়েশ্চনগুলি এখন রিপিট করে না যে কত সালে হয়েছিল, জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি 1905। এই 1905-এর মধ্যে ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্টটা হয়েছিল, যেটা আলফ্রেড বিনে আর থিওডর সাইমন করেছিলেন। তারপরে 1908, এই 08-এর মধ্যে মেন্টাল এজ কনসেপ্টটা দেওয়া ছিল, আলফ্রেড বিনে দিয়েছিলেন। এরপরে
12 এর মধ্যে আইকিউর যে কনসেপ্ট যেটা ছিল সেই কনসেপ্টটা দিয়েছিলেন। আর যে ফর্মুলা যেটা সেটা 1916 এর মধ্যে দেওয়া ছিল। ফর্মুলা যে MA/CA × 100 যে একটা ফর্মুলা, সেই এটা 2018-এর মধ্যে কোয়েশন এসেছিল। এই এক জায়গা থেকে কোয়েশন এখন আসে না। এখন বেশিরভাগ কিতাব প্রত্যেকবার কোয়েশন আসে যে এই টাইপস অফ ইন্টেলিজেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্স থেকে এটা দিয়েছিলেন কে, এটা থেকে কোয়েশন আসে হাওয়ার্ড গার্ডনার দিয়েছিলেন। তিনি অনেকে থিওরি দিয়েছিল সেটি একটি ফ্যাক্টর বা জি ফ্যাক্টর, জেনারেল ফ্যাক্টর, এইভাবে যে সেটা দিয়েছিল যে এক একজনের এক একটি জেনারেল ফ্যাক্টর থাকে বা স্পেসিফিক ফ্যাক্টর থাকে, এক একজন কয়েকভাবে দিয়েছিলেন এইভাবে। কিন্তু এই থিওরিগুলি ইম্পর্টেন্ট সিটেটের জন্য নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মাল্টিপল ইন্টেলিজেন্সটা যেটা হাওয়ার্ড গার্ডনার দিয়েছিলেন। লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স সেটা যেমন একজন ম্যাথমেটিশিয়ান যার লজিক ব্রেনটা বেশি কাজ করবে। সায়েন্টিস্টের ব্রেনটা কিভাবে হবে লজিক্যাল ম্যাথমেটিক্যাল। সায়েন্টিস্টকে বলা যাবে যে একজন, ওনার মধ্যে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সটা আছে। এই ধরনের এই কোয়েশনটা যখন আসবে তখন আপনি এলিমিনেট করে বার করবেন, যে একটি আরেকটির সাথে রিলেটেড করে বা এলিমিনেট করে এই কোয়েশনটা বার করবেন। আমি নেক্সট কোয়েশনের মধ্যে দেখাবো। সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, এই ধরনের ইন্টেলিজেন্স লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স বলা হবে। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যারা যে ভাষার বিষয়ে জ্ঞানটা যাদের বেশি থাকে, একজন বক্তা ভাষা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দিতে পারেন, ওনাকে বলা যাবে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। একজন রাইটারও হতে পারেন, একজন পোয়েটও হতে পারেন। মানে রাইটার লিখে কি করবেন, আপনার লেখার মধ্যে যে লেখা আছে সেটা আপনাকে মুগ্ধ করে নেবে, যে আপনাকে লেখা দিয়ে ফাঁসিয়ে নিলেন বা কথা বলে আপনাকে ফাঁসিয়ে দিলেন, তখন সেটা বলা যাবে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। দেখবেন আপনার বাড়ির সামনে বা আপনার ঘরে আপনাকে কোনোদিন একজন, যে আপনার বাড়ির মধ্যে বা আপনাকে টাউনের মধ্যে কোনো এক জায়গায় কোনো একজন লোক পেল যে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমার কোম্পানিটা অনেক ভালো, আপনাকে এখান থেকে ব্র্যান্ডেড জিনিসটা দেওয়া হবে, বা তুমি যদি আমার এই জায়গার মধ্যে অ্যাডমিশন হও, যে স্কিল বিষয় থাকে, তখন তোমাকে এটা ফেসিলিটি দেওয়া হবে, ওইটা ফেসিলিটি দেওয়া হবে। একজন আপনাকে এমনভাবে ফাঁসাবে, এই যে ভাষার যে বুদ্ধি, যে মার্কেটের মধ্যে আয়ুর্বেদিক মেডিসিনটা বেচে, দেখবেন কত না কিছু বলে, তাদের মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থাকবে। ভাষা দিয়ে যে খেয়াল করতে পারবে, ভাষাটাকে ভালোভাবে ইউজ করবে আপনাকে ফাঁসানোর জন্য, যে বাসিক বুদ্ধি যেটা থাকবে সেটাকে বলা যাবে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। স্পেশাল ইন্টেলিজেন্স, যাদের যে ডেকোরেশনটা অনেক সুন্দর করতে পারবে, স্থানের বিষয়ে জ্ঞানটা আছে, যে সোফাটা আমি ওই সাইডে রাখলে ভালো লাগবে না ওই সাইডে রাখলে ভালো লাগবে। একটি বিয়ে বাড়ির মধ্যে যে ডেকোরেশন, এই ডেকোরেশন যে স্থান, যে আমি কোন জায়গার মধ্যে চেয়ারগুলো রাখলে প্রপার অ্যারেঞ্জ করলে ভালো লাগবে, ওই কোণার মধ্যে না ওই কোণার মধ্যে, যে স্থান বিষয়ে যে জ্ঞান, সেটা হবে স্পেশাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স, সেটা যে মিউজিক রিলেটেড থাকবে। কেউ মিউজিকটাকে কম্পোজ করতে পারছে, কেউ মিউজিকটাকে এডিট করতে পারছে, কেউ মিউজিক মানে গান গাচ্ছে, তখন মিউজিকের মানে গানের সাথে রিলেটেড যেগুলো থাকবে সেটা হবে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। একটা গানকে কম্পোজ করা কিংবা গানকে এডিট ছেড়খানি করা, এটাকেও বলা যাবে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, যেখানে শরীর সাথে সম্পর্কিত থাকবে। বডিলি মুভমেন্টস, যেমন একজন ক্রিকেটার বডিলি মুভমেন্টস করতে পারেন, একজন ডান্সার বডিলি মুভমেন্ট করতে পারেন, বা যে ইয়োগা, কেউ একজন যদি একটা বাচ্চা ইয়োগায় অনেক ভালো, তখন তাকে কি বলবো, তখন বডিলি কাইনেস্থেটিক বলবো। তারপরে যেমন ইন্ট্রাপার্সোনাল, INTRA, এটা দেখবেন, এটার মধ্যে কনফিউশন থাকতে পারবে অনেক সময়। এই যে INTRA যেটা ইন্ট্রাপার্সোনাল, যখন আমি নিজের দিকে খেয়াল করব, আমি আমার নিজেকে অনেক পছন্দ করি, আমি নিজেকে অনেক ভালোবাসি, আমি কখন রাগ করব, কখন হাসবো, আমার নিজের বিষয়ে যখন মাত্রা থাকবে, কোয়েশনটা থাকবে নিজের বিষয়ে কথা, তখন সেটা হবে ইন্ট্রাপার্সোনাল। INTRA, যেটা RA দেওয়া আছে, INTRA, এটার সাথে আপনার কনফিউশন হতে পারে। এখানে দেওয়া আছে না RA ইন্ট্রা, এটা হচ্ছে নিজের সাথে কোয়েশন যখন থাকবে তখন ইন্ট্রা হবে। আর এরপরে যেটা আছে দেখেন INTER, এর মধ্যে অন্যের ফিলিংস, অন্যের মোটিভেশন যেটা
যখন অন্যের ফিলিংসটা আপনি বুঝছেন, আপনার বন্ধু আপনাকে ফোন করলো, বলল আমি ওই জায়গায় কষ্ট পাচ্ছি, তখন তাকে আপনি বুঝেছেন যে অন্যের ফিলিংস, অন্যের ডিজায়ার যেগুলো আপনি যখন বুঝবেন আদার মানুষের, তখন সেটা হবে ইন্টারপার্সোনাল। অন্যের কথাগুলো আপনি ফিল করবেন। আর যখন নিজের কথা আসবে তখন ইন্ট্রা হবে, INTRA। আর অন্যের কথা যখন আসবে, অন্যের ফিলিংসটা বুঝছেন, সেটা হবে ইন্টারপার্সোনাল। তারপর হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সের মধ্যে যে এনভায়রনমেন্ট সম্পর্কিত থাকবে, একজন হান্টার্স হতে পারেন, একজন ফার্মার হতে পারেন, একজন জুওলজিস্ট হতে পারেন। মানে যে এটা কোয়েশন ওইভাবে আসবে যে একটা বাচ্চা একটা পদা গাড়লো, একটা পতা রলো, সেই বিষয় কোন ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত। বা একটা বাচ্চা গাছকে অনেক ভালোবাসে, বা একজন মানুষ সে ভিউগুলো দেখতে অনেক পছন্দ করে, যে ন্যাচারাল জিনিসটা আছে সেটার সাথে রিলেটেড থাকবে, সেটা হবে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। সো এখন আমরা কোয়েশনের মধ্যে আসবো। ইন্ট্রাপার্সোনাল স্কিল ইন আন্ডারস্ট্যান্ডিং রিলেটিং উইথ আদার্স যখন আসবে তখন কি হবে, INTER, যেটা এটা আদার্স যখন যেমনি দেখছেন আপনি, তখন সাথে সাথে INTERটা দেখবেন। আপনি ইন্টার করছেন, অন্যের প্রতি ইন্টার করছেন, সেটা হবে আদারের সাথে ইন্টার। লজিক্যাল ম্যাথমেটিক্যাল স্কিল অফ ডান্স অর অ্যাথলেটিক অ্যাবিলিটিস। ডান্সটা দেখেই আপনার মনে হবে যে ডান্স করতে হলে তো আমার শরীরের কাজ লাগবে, শরীর নাড়াচড়া করতে হবে, তখন ডান্সটা কোথায় যাবে? ডান্সটা যাবে আপনার বডিলি কাইনেস্থেটিকের মধ্যে। তাহলে এটা এলিমিনেট। এই কোয়েশনটা যার বেড়া লাগে, যার যে সাজিনা তোমার যদি বেড়া লাগে কোয়েশনের মধ্যে, তাহলে যখন এই কোয়েশনটা আসবে, কোয়েশন আপনি এলিমিনেট করবেন। যেমন এখানে তো সাথে সাথে দিয়ে দিয়েছে, কিন্তু প্রথমে কোয়েশনটা দেবে যে এই বিষয়গুলো দিয়ে দেবে যে স্কিল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেটিং আদার্স এটা কোন ইন্টেলিজেন্সের মধ্যে পড়বে, তখন তুমি যে অপশন যেগুলো থাকবে এই অপশনগুলো এলিমিনেট করবে। তারপরে মিউজিক্যাল পারফরমেন্স অর কম্পোজিশন স্কিল, এটা আমরা রেখে দেই। স্পেশাল স্কিল ফর অ্যাপ্রিসিয়েটিং ন্যাচারাল ওয়ার্ল্ড, এখানে ন্যাচারাল কথা বলা হয়েছে, তাহলে কিসের সাথে যুক্ত হবে? ন্যাচারাল, যে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স আছে সেটার সাথে জড়িত হবে। আর মিউজিক্যাল পারফরমেন্স অর কম্পোজিং স্কিল, মানে একটা মিউজিকটাকে কম্পোজ করতে পারবে, যে এডিট ছেড়খানি করতে পারবে মিউজিকের সাথে, সেটা হবে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। আর বাকি যে অপশনগুলো সেটি তো এলিমিনেট করে বের হয়ে যে এটা গেল, অপশন 3টা হচ্ছে সঠিক। এখানে পারফরমেন্স বলতে যে ডান্স আছে সেই ডান্সটা কেমন করবেন না, ডান্স হলে সেটা হয়ে যাবে কাইনেস্থেটিক। এখানে যে কম্পোজিশনের কথা বলা হয়েছে, যে রাসরমে কোনটা একটি গান আছে সেই গানটাকে কম্পোজ করা হয়েছে, বা একটা গানকে, যেমন হিন্দি গানটাকে কি করলো, বাংলার মধ্যে কনভার্ট করলো, বাংলায় কম্পোজ করলো, সেটা হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। নেক্সট কোয়েশ্চন, which one of the following statement is not correct about learning? লার্নিং এর বিষয়ে কোনটি কারেক্ট থাকবে না? লার্নিং ডিপেন্ডস অন লার্নার্স প্রিভিয়াস নলেজ, এটা সত্যি, প্রিভিয়াস নলেজের উপর থাকে লার্নিংটা। লার্নিং ইমপ্লাইজ রিঅর্গানাইজেশন অফ পিওর কনসেপচুয়াল স্কিম, পিওর কনসেপ্ট এখানেও আবার প্রিভিয়াস নলেজ এটাই সাথে রিলেটেড। লার্নিং ইজ ফ্যাসিলিটেড বাই সোশিয়াল অ্যাকশন, সোশিয়াল অ্যাকশন এটার কথা কে বলেছেন? ভাইগস্কি বলেছেন যে আমরা সমাজের সাথে অন্তর্নিহিত করে সেটা ফ্যাসিলিটেট করবে অবভিয়াসলি। আচ্ছা, এনসিএফ এর মতে টিচার হচ্ছেন একজন ফ্যাসিলিটেটর, বা পিয়াজে বা ভাইগস্কি তাদের মতে টিচার ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে। এইবার যে কোয়েশ্চন এসেছিল যে পিয়াজে আর ভাইগস্কির মধ্যে সিমিলারিটিসটা কি? সিমিলারিটিসটা হচ্ছে তারা বাচ্চাদেরকে অ্যাক্টিভ এঙ্গেজমেন্টটাকে ইম্পর্টেন্ট দেয়। লার্নিং এজ এ প্রোডাক্ট রাদার দ্যান প্রসেস, লার্নিংটা প্রোডাক্ট হয়ে যাবে, মানে ইন প্রোডাক্ট, যেটা যেমন এই মোবাইলটা হচ্ছে ইন প্রোডাক্ট, যেটা লাস্টে থাকে। কিন্তু লার্নিং ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস। আপনারা নিশ্চয় জানেন যে লার্নিংটা আস্তে আস্তে, প্রথমে আপনি প্র্যাকটিস করতেন যখন 15টি সঠিক হতো, কিন্তু পরে আপনি
প্র্যাকটিস করছেন, এখন প্র্যাকটিস করছেন, আপনার 25টা কোয়েশন কারেক্ট হচ্ছে, 27টা কোয়েশন কারেক্ট হচ্ছে। এইভাবে মানে গ্র্যাজুয়াল লার্নিং যখন আসবে তখন দেখবেন গ্র্যাজুয়াল প্রসেস, লার্নিং ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস, আর প্রোডাক্ট নয় প্রসেস। যেভাবে রাইটিংটা প্রসেস নট প্রোডাক্ট, ঠিক ওইভাবে লার্নিংটা প্রোডাক্ট নয়, যে ইন রেজাল্টটা নয়, একটা প্রসেস আর গ্র্যাজুয়াল প্রসেস। এখানে নট কারেক্ট, অপশন 4টা হচ্ছে সঠিক। এই যে সিডিবির পেপার যখন দেখবেন যে সাথে যে কোয়েশনের যে অপশন, বাকি যে কোয়েশন থাকবে ইনক্লুসিভ এডুকেশন, প্রগ্রেসিভ এডুকেশন বা নট কারেক্ট যে কোয়েশনগুলি আপনি পাবেন, তখন আপনি মনোযোগ দেখবেন যে বাকি যে 3টা অপশন সেটা পড়ে নেবেন, কারণ এই পড়া থেকে আপনি অপশনটা এলিমিনেট করতে পরে কাজে আসবে। নেক্সট কোয়েশন হচ্ছে প্রবলেম সলভিং ইজ ফোস্টার্ড বাই। এখানে মানে প্রবলেম সলভিংয়ে কোন জিনিসটা বাড়াবা দেবে? ডাইভার্জেন্ট থিঙ্কিং, ফাংশনাল ফিক্সনেস, প্যাসিভ ইমিটেশন, রেসপন্স সেট। প্রবলেম সলভিংয়ের মধ্যে প্যাসিভ ইমিটেশন মানে প্যাসিভ, এই ওয়ার্ডটা তো নেগেটিভ আপনারা জানেন, যদি নিষ্ক্রিয়ভাবে থাকবেন সেটা কখনো অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ যেটা সেটা বেস্ট অপশন থাকবে। রেসপন্স সেট, ফাংশনাল ফিক্স। রেসপন্স সেট যেভাবে আপনি কোয়েশনটা করেছেন, আটকে পড়েছেন, এই আটকে পড়েছেন বা একই তারিখায় কোয়েশনটা সলভ করার চেষ্টা করেছেন, আগে যেভাবে করেছেন ঠিক ওইভাবে কোয়েশনটা সলভ করার চেষ্টা করেছেন বা প্রবলেমটা সলভ করেছেন, এক জায়গায় আটকে পড়েছেন, একই তারিখায় সলভ করেছেন, সেটা হচ্ছে এই দুইটি অপশন। এটা ভুল, এটা নেগেটিভ। ডাইভার্জেন্ট থিঙ্কিং, যখন একটা একই তারিখা না আসবে আপনি কি করবেন, অনেক দিশায় সরতে পারবেন, এইভাবে হচ্ছে না ওইভাবে দেখবেন, ওইভাবে হচ্ছে না আরেকটিভাবে দেখবেন, তখন আপনার প্রবলেম সলভিংটা বাড়াবা দেবে। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু কোহলবার্গ থিওরি অফ moral development, at what stage are children self-centered and see their own benefit in doing something? এখানে দেখেন সেলফ সেন্টার্ড, সি দেয়ার ওন বেনিফিট ডুইং সামথিং। ওন বেনিফিট মানে আমি তোমাকে টিফিনটা শেয়ার করেছিলাম, তুমিও আমাকে শেয়ার করতে হবে। আর সেলফ সেন্টার্ড এটা যে কোন স্টেজের মধ্যে আছে, এটা যে ইনস্ট্রুমেন্টাল পারপোজের যে স্টেজ আছে সেকেন্ড স্টেজ যেটা সেটার মধ্যে পড়ে, বা পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বা মিউচুয়াল এক্সচেঞ্জ যেটা আছে সেটার মধ্যে পড়ে, যে আমি তোমাকে দিয়েছিলাম তুমি আমাকে দেবে। ওন বেনিফিট ডুইং সামথিং। অপশন 2 যেটা আছে এট দি সেকেন্ড স্টেজ ইন দি ফার্স্ট লেভেল, প্রথম লেভেল কনভেনশনের মধ্যে। আর কোন লেভেলের মধ্যে পড়ছে, কোন স্টেজের মধ্যে পড়ছে, যে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বা ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ বা মিউচুয়াল এক্সচেঞ্জ যেটা আছে বা ইনস্ট্রুমেন্টাল পারপোজ যেটা, যে স্টেজ, এই স্টেজের অনেক নামে জানা যায়, এই জন্য 3-4টি বললাম। সেকেন্ড স্টেজ হচ্ছে, আর কোন প্রথম লেভেলের মধ্যে হচ্ছে, অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশনটা হচ্ছে ইনক্লুশন অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ ডিমান্ডস। ইনক্লুশন মনে করে নেন, যাই হোক ইনক্লুসিভ এডুকেশন এটা জাস্ট মনে করে নেন। কীভাবে আপনি সমায়োজন করবেন, একটা কোয়েশনটা এলিমিনেট করবেন। অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন টুয়ার্ডস ডাইভার্স ট্রেডিশন। ডাইভার্স ট্রেডিশনের মধ্যে আপনি অ্যাওয়ারনেস আর তাদের জন্য সেন্সিটাইজেশন করবেন, যে ইউনিটি ডাইভার্সিটি আছে সেটা আমাদের বাধা নয়, আমরা বিবিধতার মধ্যে একটা, তার প্রতি সেন্সিটাইজেশন করাবেন স্টুডেন্টদের। পজিটিভ অপশন। এভিডেন্সিং অ্যান্ড এনকারেজিং আইডেন্টিটি বেস্ট স্টিরিওটাইপস। ইনক্লুসিভ স্কুলের মধ্যে কি কখনো স্টিরিওটাইপস এইভাবে চলবে? না, চলবে না, এটা নেগেটিভ হয়ে যাবে। আইসোলেশন, আইসোলেশন এই ওয়ার্ডটা নেগেটিভ। যখন ইনক্লুসিভ ক্লাসরুম, প্রগ্রেসিভ এডুকেশন বা এই যে ইনক্লুশন এটার মধ্যে যখন আপনি দেখবেন আইসোলেশন, এটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে সেম এবিলিটি গ্রুপিং অফ স্টুডেন্টস ইন ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে আপনি যদি একটা কোনো জিনিস অ্যাক্টিভিটি করাচ্ছেন সেম এবিলিটি গ্রুপ করবেন না। গ্রুপের মধ্যে দুই ধরনের গ্রুপ আছে, একটা হচ্ছে হোমোজিনিয়াস গ্রুপ আর একটা হচ্ছে হেট্রোজিনিয়াস গ্রুপ। হোমোজিনিয়াসের মধ্যে যে সেম এবিলিটির যে ছাত্রগুলো আছে তাদের দিয়ে একটি গ্রুপ বানাচ্ছেন, আর হেট্রোজিনিয়াস মানে আলাদা আলাদা। যেমন হোমোজিনিয়াসের মধ্যে গিফটেড স্টুডেন্ট আছে, সেই প্রত্যেক যে 5টি স্টুডেন্ট একটি গ্রুপ বানাচ্ছেন, সেই প্রত্যেক স্টুডেন্টের যে গিফটেড স্টুডেন্ট তাদের দিয়ে একটি গ্রুপ বানালেন। আর হেট্রোজিনিয়াস যেখানে আপনি
গিফটেড স্টুডেন্ট, নর্মাল যারা কম পড়া পারে, বেশ পড়া পারে, প্রত্যেকের মিলিয়ে যে গ্রুপ বানাবেন সেই গ্রুপটা ভালো হবে। হেট্রোজিনিয়াস, এখানে সেম এবিলিটি মানে প্রত্যেক যে হোমোজিনিয়াস যে গ্রুপ সেই গ্রুপের কথা বলা হচ্ছে, এটা ভুল। তাহলে আমাদের এলিমিনেট করছি করে আনসারটা কোনটি বের হলো, অপশন 1টা বের হলো, সেটা হচ্ছে সঠিক। এই কোয়েশন থেকে আপনাদের অনেক যে পেপারটা সলভ করছেন যারা যারা দেখছেন তাদের অনেক লাভ হবে। আর পরে আপনারা ম্যারাথনটা দেখা ভুলবেন না কিন্তু, যে লেটস লার্নের ম্যারাথন আছে সেটা। নেক্সট কোয়েশন, উইচ অফ দি ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ইফেক্টিভ ফিডব্যাক ইন দি ক্লাসরুম, মানে ফিডব্যাকের জন্য ভালো কোনটি। ইজ গিভেন অনলি দি এন্ড অফ দি টাস্ক, কাজটা শেষ হওয়ার পর অনলি সেটা বলছে, সেটা নয়। আচ্ছা, এখানে ফিডব্যাক আর আরেকটি যে ল্যাঙ্গুয়েজের মধ্যে কোয়েশন আছে সেটার মধ্যে তফাৎ আছে। এটা একটা ফিডব্যাক আছে না যে একটা বাচ্চা পড়ার সময় পড়াটা থামাবেন না, পড়াটা শেষ করার পর ফিডব্যাক দেবেন, সেটা ঠিক আছে। আর এখানে আবার এই কোয়েশনের সাথে এটা কোনটি পজিটিভ হবে সেটা বলছি। ইট ইজ ব্রড অ্যান্ড জেনারিক, ইট ইজ অনলি ফোকাসড আউটকাম ইজ ওপেন, ইট ইজ টাইমলি অ্যান্ড স্পেসিফিক। অপশন 4 যেটা টাইমলি মানে সাথে সাথে আপনি ফিডব্যাক দিয়ে দেবেন সেটা বলছি। এখানে যে পড়ার সাথে এই ল্যাঙ্গুয়েজের যে একটি সেন্স আর এই সেন্সের মধ্যে তফাৎ আছে, মানে আপনি সময়ে সময়ে ফিডব্যাকটা দিয়ে যাবেন, সেটার কথা বলছি। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল স্টেট দ্যাট ইনফেন্সি, এই যে ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল থেকে অনেক কোয়েশ্চন আসে। ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল আছে, যে যদি সিকোয়েন্সের কথা বলে তাহলে ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল, তখন আপনি সঠিক বলতে পারেন, কিন্তু রেটটা ডিফারেন্ট থাকবে, এটা আপনি অনেক মাথায় রাখবেন। আর ডেভেলপমেন্টের আরেকটি প্রিন্সিপাল আছে যে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ডেভেলপমেন্টটা জীবন পর্যন্ত চলতে থাকে, জন্ম থেকে শুরু হয় বা গর্ভ থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত থাকে, কবর পর্যন্ত থাকে, সেটা ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে একটি প্রিন্সিপাল। একটি ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্টকে ডিসকন্টিনিউয়াস পাবেন যখন পিয়াজের কথা বলবে। পিয়াজে বলেছেন যে ডেভেলপমেন্টটা ডিসকন্টিনিউয়াস, যারা যারা ডেভেলপমেন্টের স্টেজ দিয়েছে তারা বলবেন যে ডেভেলপমেন্টটা ডিসকন্টিনিউয়াস। বাকি সব জায়গায় অপশনের মধ্যে কন্টিনিউয়াস পাবেন, কিন্তু যদি এক জায়গায় যদি জিন পিয়াজে থাকেন তাহলে সেখানে আপনি ডিসকন্টিনিউয়াস চুজ করবেন। আর যে ডেভেলপমেন্টের প্রিন্সিপাল যেটা আছে, প্রিন্সিপাল অফ প্রিডিক্টেবিলিটি, ডেভেলপমেন্টকে কিছু কিছু প্রিডিক্ট করা যায়। যে একটা বাচ্চা দেখবেন, এই যে আমি একটি ভিডিও দিয়েছিলাম চ্যানেলের মধ্যে, ছোটো একটা বাচ্চা ইমার্জেন্ট লিটারেসি স্কিল দিয়ে, তখন আমি এখান থেকে একটু প্রিডিক্ট করতে পারলাম না যে এই বাচ্চাটা পরে পড়বে, কারণ পড়ার সাথে একটা তার তাল মিল আছে, বুঝে যাচ্ছে এই ভিডিওর মধ্যে। মানে আমি কিছু একটা প্রিডিক্ট করতে পারবো, কিন্তু 100% ভাবে প্রিডিক্ট করতে পারবো না, এটাও জানা রাখবেন। সামহাও কিছু প্রিডিক্ট করা যাবে ডেভেলপমেন্টটাকে, কিন্তু পুরোপুরি না, 100% ভাবে কখনো নয়। আর প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে যে একটা বাচ্চা এইভাবে কোয়েশন থাকে, ইন্ডিভিজুয়াল, একটা বাচ্চার দাগটা 3 বছরের মধ্যে বের হলো, আর একটা বাচ্চার 10 বছরের মধ্যে বের হলো, এটা কোন প্রিন্সিপাল? এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এরপরে যে প্রিন্সিপাল অফ ডাইরেকশন, এই ডাইরেকশনের মধ্যে দুইটি আছে প্রিন্সিপাল, একটা হচ্ছে সেফিলোকোডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। এখন বেশিরভাগ এই যে এর আগে যখন পেপার হতো তখন বাকি প্রিন্সিপাল থেকে কোয়েশন আসতো, কিন্তু এই যে প্রক্সিমোডিস্টাল আর সেফিলোকোডাল, এটা থেকে প্রত্যেক যে 2018 থেকে দেখেন তাহলে কোয়েশ্চন পেপারের মধ্যে থাকেই থাকে। এইবার এই যে অফলাইন যতটি পেপার হয়েছিল অনলাইনের পর, এই পেপার প্রত্যেকটি পেপারের মধ্যে এই কোয়েশ্চনটা আসে যে সেফিলোকোডাল আর প্রক্সিমোডিস্টাল। সেফিলোকোডাল হচ্ছে যখন ডেভেলপমেন্ট হেড টু টয়, যখন দেখবেন হেড টু টয় সেটা হচ্ছে সেফিলোকোডাল। আর প্রক্সিমোডিস্টাল যেমন একটা সেন্টার থাকবে, সেই সেন্টার থেকে ডেভেলপমেন্টটা সাইড দিকে চলে আসবে। যেমন আপনার যে একটা বুক আছে, সেই বুক থেকে আপনার হাতের দিকে ডেভেলপমেন্টটা যাচ্ছে, বা আপনার যে কাঁধ আছে সেই কাঁধ থেকে আস্তে আস্তে আঙ্গুলের দিকে যে ডেভেলপমেন্টটা যাচ্ছে, একটা সেন্টার থাকবে, এই সেন্টার থেকে যাচ্ছে ডেভেলপমেন্টটা, সেটা হবে প্রক্সিমোডিস্টাল। আর সেফালোকোডাল হেড টু টয় যেটা দেখবেন সেটা হবে সেফালোকোডাল। ইট লিভস দি কন্টিনিউ টু গ্রো ফাস্টার দেন হ্যান্ডস অ্যান্ড ফিট। আচ্ছা, এটা নাকি
ফ্রম হেড টু টয়, নেক্সট অপশন হেড টু টয়, সেটা হয়ে যাবে যে সেফিলোকোডাল যেটা আছে এটা থেকে কোয়েশন আসে, এটা আপনারা পড়বেন, জানা রাখবেন এই দুইটি, সেফিলোকোডাল আর প্রক্সিমোডিস্টাল। হেড টু টো এটা হয়ে যাচ্ছে আমাদের সেফিলোকোডাল। ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অকুজ র্যাপিডলি, সেন্সিটিভ পিরিয়ড। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সবচেয়ে সেন্সিটিভ পিরিয়ড হচ্ছে যে আর্লি চাইল্ডহুড যেটা আছে, আর্লি চাইল্ডহুডটাকে ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়, সবথেকে ফাস্টেস্ট পিরিয়ড বলা হয় আর্লি চাইল্ডহুডকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, র্যাপিডলি ডেভেলপমেন্ট ফাইন মোটর স্কিল, এখানে সেফিলো প্রক্সিমোডিস্টাল এই যে অপশন, এই তিনটি এমনিতে এলিমেন্ট হয়ে যাচ্ছে। দি লিম্স কন্টিনিউ টু গ্রো ফাস্টার দেন হ্যান্ডস অ্যান্ড ফিট। হ্যান্ডস অ্যান্ড ফিট বলতে যেমন আপনার আঙ্গুলগুলোকে বলতে পারবেন, আর আঙ্গুলগুলোর আগে যেমন কাঁধ আছে, এই কাঁধ বা হাতটা এর তুলনা এটা গ্রো হতে থাকবে, এটার কথা বলা হচ্ছে যে কাঁধটা গ্রো হতে থাকবে হ্যান্ডস অ্যান্ড ফিটসের তুলনায়। অপশন 1টা হচ্ছে সঠিক। লিম্স বলতে যে আপনার কাঁধ আছে বা আপনার কোমরের যে নিচে যে হাঁটুর এর আগের অংশ যেটা আছে সেটাকে বলতে পারেন, বা হাঁটু থেকে ধরে আপনার যে পায়ের আঙ্গুল আছে সেই পায়ের আঙ্গুলের আগের অংশটাকে লিম্স বলতে পারেন। নেক্সট কোয়েশ্চন, স্কুল কারিকুলাম শুড গিভ রিজনেবল স্পেস অ্যান্ড ভ্যালু লার্নার্স কালচারাল নলেজ। যে স্টুডেন্টরা থাকবে তাদের যে কালচারাল নলেজ সেটাকে আপনি গুরুত্ব দেবেন, বা কারিকুলামটা এইভাবে তৈরি করবেন যাতে বাচ্চার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইম্পর্টেন্ট দিতে পারি। বাচ্চার কালচারাল হোক বা তার যে কোনো ধরনের হোক, আমরা কখনো তাকে বাধা দিতে দেব না, সেটা ওইভাবে কারিকুলামটা ডিজাইন করা উচিত। সাপোর্টিং স্টুডেন্ট টু আপহোল্ড দেয়ার কালচারাল আইডেন্টিটিস ফ্যাসিলিটিং লার্নিং। অবভিয়াসলি এটা যখন আমরা কালচারাল জিনিসটাকে সাপোর্ট করব বা রেসপেক্ট করব, তখন লার্নিংটাকে ফ্যাসিলিটেট করবে। এখন যদি একটি ক্লাসের মধ্যে বলা হয় যে হেই তুই মুসলিম বা হে তুই হিন্দু, এও যদি বলা হয়, তাহলে কি ওই স্টুডেন্টের মাইন্ডসেটটা ভালো থাকবে না? ওই স্কুলের মধ্যে কি ভালো সে পড়তে পারবে? সে কখনো করবে না। তার যে যখন কালচারাল রেসপেক্ট দেওয়া হবে, তখন তাকে মূল্য দেওয়া হবে, সে মনে করবে, তখন সেটা সঠিক হবে। এখানে একটি আরেকটির সাথে রিলেটেডও আছে, কারণ একটি আরেকটির কথাই বলছে। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং নট কারেক্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টের জন্য কোনটি কারেক্ট নয়? এখান থেকে যে তিনটা অপশন থাকবে এই তিনটা পড়বেন, কারণ সঠিক যে তিনটি থাকে এই কোয়েশ্চনগুলোকে পরে রিপিট করে না। এই ধরুন যখন যে প্র্যাকটিস করবেন আর নট কারেক্টের বিষয়ে যে কোয়েশ্চেন পাবেন সেটি মনে করবেন আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই যে কারেক্ট যে তিনটি থাকবে এই তিনটা আপনার জন্য ইম্পর্টেন্ট থাকবে। An assessment given at the beginning of a new concept determine students' prior knowledge. An assessment given during the close provided ongoing feedback. The assessment has help comparing students। এই দেখেন ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কখনো কম্পেয়ার করি না, কম্পেয়ার আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে করতে পারি। এখানে আমাদের এই ওয়ার্ডটা থেকে এটা আনসার বের হয়ে গেল। অ্যান অ্যাসেসমেন্ট ইজ বাই মিসকনসেপশন, এটা মিসকনসেপশন জানার জন্য আমরা এটা করি। বাকিগুলো ঠিক আছে। প্রিয় নলেজ সেটাও ঠিক আছে, মানে প্রিভিয়াস নলেজের কথা বলা হচ্ছে। কম্পেয়ারিংটা নেগেটিভ হয়ে গেছে, এটা সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য হবে। আর এই ফরমেটিভ সামেটিভ এটা আমি যে বাংলার ম্যারাথন আছে সেই ম্যারাথনের মধ্যেও ডিসকাস করছি, যে থিওরি আছে বাংলা পেডাগজির কমপ্লিট থিওরি দিয়েছেন সেটার মধ্যেও আছে, পেপার 2 যে ম্যারাথন দিয়েছি সেটার মধ্যেও আছে। আপনারা যাদের পেপার 1 বা পেপার 2 তারা প্রত্যেকে সেই ম্যারাথন দুটি দেখবেন, পেপার 1এরটাও দেখবেন, পেপার 2টাও দেখবেন। কেউ মনে করবেন না যে আমার পেপার 2 নয় আমি পেপার 1টা দেখবো না, সেটাও আপনার জন্য অনেক গুরুত্ব থাকবে, কারণ সেই কোয়েশনগুলো আপনার 1এর মধ্যে রিপিট করে নিতে পারে আর আপনার জন্য প্র্যাকটিসও হয়ে যাবে, কারণ কনসেপ্ট বা যে সিলেবাস সেটা একদম সেম। নেক্সট কোয়েশ্চন, উইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়ার কোনটি কারেক্ট হবে? ক্রিয়েটিভ প্রবলেম সলভিং ডিফিকাল্টি, সেটা ডিসলেক্সিয়া নয়। ফোনোলজিক্যাল প্রসেসিং ফিজিক্যাল কোঅর্ডিনেশন নয়, ফিজিক্যাল বলতে ফাইন মোটর স্কিল এইগুলির সাথে, সেটা নয়। স্পেশাল অ্যাওয়ারনেস, সেটা নয়। ফোনোলজিক্যাল প্রসেস মানে একটা সাউন্ড শুনতে, যেমন ওয়াজ বললাম, ওয়াজ সেটা বাচ্চা কানেক্ট করতে পারবে না, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। অপশন 2টা হচ্ছে সঠিক। যেমন আমি বললাম ওয়াজ, বাচ্চা লাগবে তার একটু অসুবিধা হবে না, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া পড়ার সাথে সম্পর্কিত থাকে। আর ডিসক্যালকুলিয়া
ম্যাথসের সাথে সম্পর্কিত থাকবে, আর ডিসগ্রাফিয়া লেখার সাথে সম্পর্কিত থাকবে। যদি কোয়েশনের মধ্যে লেখা পড়া দুটি থাকে তাহলে ডিসলেক্সিয়া হবে। Next question, which of the following type of question help student able to evaluate information critically? Critically কখন সে কোন কোয়েশনের মধ্যে ক্রিটিক্যালি হবে? ক্রিটিক্যালি যে কোয়েশনের মধ্যে আমরা বিভিন্ন দিকটা দেখতে পারবো বা পজিটিভ নেগেটিভ দেখে জাজ করতে পারবো কোয়েশনটাকে, তখন সেটা হবে ক্রিটিক্যালি কোয়েশন। কোয়েশন দ্যাট আস্ক ফর সিম্পল ডেফিনেশন কোয়েশনের মধ্যে আমরা ক্রিটিক্যালি দেখতে পারবো না। কোয়েশন দ্যাট আস্ক ফর দি স্টুডেন্ট পার্সোনাল ওপিনিয়নের মধ্যে এই বিষয়ে তুমি কি এই বিষয়ে তোমার মতামত কি, তখন তো আমার ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে। এই জিনিসটা তুমি কিনেছো সেটার বিষয়ে তুমি একটা তোমার রিভিউ দাও, তখন তো তোমাকে ক্রিটিক্যালিভাবে সোচতে লাগবে। কোয়েশন আস্ক এক্সাম্পল ভ্যালিডেট টেক্সট, কোয়েশন সামারি, এগুলো ক্রিটিক্যাল নয়। ক্রিটিক্যাল যখন পার্সোনাল ওপিনিয়ন জানাবে তখন তো তার ক্রিটিক্যালি অ্যানালাইজ করা লাগবে। অপশন 2টা হচ্ছে সঠিক। Next question, impairment is a condition while disability is a dash condition. Impairment হচ্ছে ফাংশনাল না বায়োলজিক্যাল, সোশিয়াল, সাইকোলজিক্যাল, অপারেটিভ, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, ফাংশনাল। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1 সেটা হচ্ছে সঠিক। ইম্পেয়ারমেন্ট ইজ এ বায়োলজিক্যাল কন্ডিশন হোয়াইল ডিসেবিলিটি ইজ এ ফাংশনাল। ইম্পেয়ারমেন্ট বলতে যে কোনো একটা জিনিস লস হয়ে গেল, যেমন আপনি একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনার একটা পা লস হয়ে গেল, একটা পা ভেঙে গেল, সেটা হচ্ছে বায়োলজিক্যাল মানে জৈবিক, যেটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনার পাটা চলে গেল, সেটা হচ্ছে বায়োলজিক্যাল। আর যে এই পাটা যাওয়ার জন্য একটা পা ভাঙ্গে গেল, এই ভাঙ্গার জন্য আপনি হাঁটতে পারছেন না, এই যে অসুবিধা যেটা যে হাঁটতে পারছেন না, তখন সেটা হচ্ছে ফাংশনাল, সেটা হচ্ছে ডিসেবিলিটি। ইম্পেয়ারমেন্ট হচ্ছে যে লস হওয়া, যে পাটা অ্যাক্সিডেন্টের কারণে পাটা ভেঙে গেল, সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। আর এই পা ভাঙ্গার জন্য আপনি যে কাজটা করছেন না বা পাটা ভাঙ্গার জন্য আপনি হাঁটতে পারছেন না, সেটা হচ্ছে ডিসেবিলিটি। অপশন 1 সেটা হচ্ছে সঠিক অপশন। Next question, which of the following aptly define relationship between cognition and emotion? Cognition and emotion এর সাথে কোনটি সঠিক? Cognition and emotion are two independent system, মানে একটি আরেকটির সাথে কোনো রিলেটেড নেই সেটার কথা বলছে, সেটা কখনো নয়। ইমোশন এন্ড কগনিশন আর ইন্ডিপেন্ডেন্ট অন ইচ আদার, একটি আরেকটির সাথে রিলেটেড। কগনিশন ইনফ্লুয়েন্স ইমোশন বাট রিভার্স ইজ নট, মানে কগনিশনটা শুধু ইমোশনকে ইনফ্লুয়েন্স করবে আর ইমোশনটা আর কগনিশনকে ইনফ্লুয়েন্স করবে না, সেটা হবে না। ইমোশন ইনফ্লুয়েন্স মানে শুধু ইমোশনটা ইনফ্লুয়েন্স করবে কগনিশনকে, কিন্তু কগনিশন ইমোশনকে করবে না, বাকি সবটি ভুল। কগনিশন আর ইমোশন যেটা, সেটা একটি আরেকটির সাথে রিলেটেড। এই জায়গার মধ্যে একটা এক্সেপশন আছে, যখন যে পেঁয়াজের মধ্যে এক্সেপশন হয় যে ডেভেলপমেন্টটা ডিসকন্টিনিউয়াস আর বায়োগস্কি কন্টিনিউয়াস। কগনিশন আর ইমোশনের মধ্যে জেজং একজন ব্যক্তি, এই উনির মতে একমাত্র এক্সেপশন যে কগনিশন ইমোশনটা ইন্ডিপেন্ডেন্ট, আর বাকি যত সব থিওরি আছে সবাই বলবেন কগনিশন আর ইমোশনটা বাই ডাইরেকশনাল, একটি আরেকটির সাথে রিলেটেড, গভীরভাবে সম্পর্কিত। কারণ যদি আপনার ঘরে একজন অসুস্থ থাকেন, যদি ঘরের মধ্যে অসুস্থ থাকে, তাহলে কি আপনার পড়তে সুবিধা হবে বা পড়তে ভালো লাগবে? পারবে না। যদি আপনি নিজে জ্বর হয়ে যায় আজকে, তাহলে কি আপনি আর পড়তে ভালো লাগবে? পারবে না। আপনার কগনিশনটা আপনার ইমোশনকে ইনফ্লুয়েন্স করবে, এটা গভীরভাবে বা কমপ্লেক্সভাবে। অপশন 2টা হচ্ছে সঠিক, ইন্টার রিলেটেড বা ইন্টারডিপেন্ডেন্ট। অপশন 2 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 24, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন প্রাইমারি ক্লাসেস ইজ ফ্যাসিলিটেড। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা প্রাইমারি ক্লাসে ফ্যাসিলিটেট করে when teachers use concrete example to refer to abstract concept। পজিটিভ লাগছে, অ্যাবস্ট্রাক্টের জন্য কনক্রিটগুলো ইউজ করবেন। কনক্রিট মানে যে জিনিসটাকে আমরা দেখতে পারবো কিংবা ছুঁতে পারবো সেটা, আর অ্যাবস্ট্রাক্ট যেটাকে আমরা ছুঁতে পারবো না, অনুভব করবো সেটা। এই অ্যাবস্ট্রাক্টের জিনিসটা বোঝানোর জন্য কনক্রিট এক্সাম্পলটা ইউজ করবেন, ঠিক আছে। when teachers stress upon and reinforce to use formal language, যদি ফর্মাল ভাষাটা ইউজ করা থাকবে, দেখবেন
অনেক টিচার আছে যে বোঝানোর সময় বেশিরভাগ ফর্মাল ভাষাটা ইউজ করে, ইনফর্মালভাবে আমরা যেভাবে বুঝি সেইভাবে ইউজ করে না। যেমন কলেজের মধ্যে দেখবেন ফর্মাল ভাষাটা ইউজ করা হয়, অনেক কলেজের মধ্যে টিচাররা জাস্ট ইংলিশে কথাগুলো বলেন, কিন্তু আমরা বুঝতে অসুবিধা বোধ করি, এটা সঠিক নয়। When teachers ignore and dismiss the mother tongue of children, যখন মাদার টাং মাতৃভাষাকে যখন ইগনোর করা হবে তখন তো এটা আরও বাধা খাড়া করবে, সেটা সঠিক নয়। মাদার টাংকে সবসময় ইম্পর্টেন্ট দেওয়া জরুরি, আমরা ল্যাঙ্গুয়েজ পেডাগজির মধ্যে শিখেছিলাম। When teachers begin from signs and symbols rather than concrete object, concrete objecটের আগে তিনি করবেন সাইন আর সিম্বলস দিয়ে দেবেন, সিম্বলস একদম লাস্টে দেওয়া জরুরি। এই সিম্বলস আমরা দেখব যদি পরের কোয়েশ্চেন পেপারটা সলভ করি, সেখানে দেখব সেখান থেকে এই সিম্বল, এই কনসেপ্ট থেকে দুইটি কোয়েশ্চেন ম্যাথসের মধ্যে একটি এসেছে আর সিডিপির মধ্যে একটি কোয়েশ্চেন এসেছে। দুইটা কোয়েশ্চেন যে আমাদের লাস্ট সিটেট হয়েছিল এটা থেকে কোয়েশ্চেন এসেছিল, এটা ভুল হয়ে গেল। দেখো আমরা আমাদের কোনটি থেকে গেল, কনক্রিট এক্সাম্পল টু রেফার অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো বোঝার জন্য আমরা কনক্রিট এক্সাম্পলটা ব্যবহার করব। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25, which of the following correctly describe the intrinsic motivation? এখান থেকে কোয়েশ্চন আসে যে মোটিভেশনের টাইপস হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন। জাস্ট এই কথা মনে রাখবেন, ইন্ট্রিনসিক মোটিভেশনের সময় রিজনটা তোমার নিজের কাছে থাকবে, তোমার পড়তে ভালো লাগছে তাই তুমি পড়ছো, রিজন অন্য কোনো কিছু নয়, জাস্ট শুধু তোমার নিজের কাছে পড়া ভালো লাগছে তাই পড়াটা পড়ছো, পড়ার জন্য মাস্টারি হাসিল করবেন তাই পড়ছো। যেভাবে মাস্টারি অ্যাপ্রোচ বা মাস্টারি ওরিয়েন্টেড গোল যেটা আছে, সেটা গোলের মধ্যে 3 ধরনের গোল আছে, মাস্টারি ওরিয়েন্টেড, পারফরমেন্স অ্যাভয়েডেড, আর আরেকটি গোল হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স। ফেইলার অ্যাভয়েডেন্সের যে গোল, সেই গোলের মধ্যে এই গোল থেকে কোয়েশন আসে যে 3 ধরনের গোল, মাস্টারি ওরিয়েন্টেশন বা পারফরমেন্স অ্যাভয়েডেন্স বা ফেইলার। ফেইলারের মধ্যে জাস্ট আমি ফেল করি না, কোনো রকম আমি জাস্ট পরীক্ষার মধ্যে পাস করে নিই, সেটা ফেইলার অ্যাভয়েডেন্স। আর যে পারফরমেন্স অ্যাভয়েডেন্স, এটার মধ্যে যাতে যে কিছু করে হোক আমার ফার্স্ট ডিভিশনটা লাগবে। আর মাস্টারি ওরিয়েন্টেশন, সাকসেসটা আমার আসবেই, আমি পড়তে থাকি, আমার ভালো লাগছে বা আমি মাস্টার হওয়ার জন্য পড়ছি, তখন সেটা হবে মাস্টারি ওরিয়েন্টেশন। এই 3টা থেকে কোয়েশন আসে। ইন্ট্রিনসিক মোটিভেশন, রিজনটা তোমার নিজের কাছে থাকবে। এক্সটার্নাল রিওয়ার্ডস, এই যে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন দুইটা জিনিস। ইন্ট্রিনসিক মোটিভেশন রিজন নিজের কাছে থাকবে, আর এক্সটার্নাল যখন রিওয়ার্ডস আসবে সেটা এক্সট্রিনসিক মোটিভেশন হয়ে যাবে। এক্সট্রিনসিক মোটিভেশনের মধ্যে রিজনটা বাইরে থাকবে, যদি আমি পরীক্ষাটা দেই পাস করি তাহলে আমার বাবা আমার আইফোন কিনে দিবেন, তার জন্য আমি পরীক্ষাতে পাস করব। যদি আমি পরীক্ষার মধ্যে পাস করি তাহলে আমি 50,000 টাকার প্রাইজ পাবো, বা যদি আমি পাস করি তাহলে আমি একটি স্কুটি পাবো। এই যে রিজনগুলো, এইগুলি থাকবে এক্সট্রিনসিক মোটিভেশনের মধ্যে। এক্সটার্নাল রিওয়ার্ডস মানে আপনি ক্যাশ প্রাইজ এগুলো পাবেন, সেটা হবে এক্সট্রিনসিক মোটিভেশন। মোটিভেশন কামস ফ্রম পার্সোনাল এনজয়মেন্ট অফ দ্য টাস্ক, পার্সোনাল আমার এনজয়মেন্ট, আমার ভালো লাগছে তাই আমি পড়াগুলো বলছি, সেটা হবে আমার ইন্ট্রিনসিক মোটিভেশন। অপশন 2টা হচ্ছে কারেক্ট। এখান থেকে দুইটি কনসেপ্ট ক্লিয়ার হবে। কম্পিটিশন উইথ আদার্স, সেটাও আমার হয়ে যাবে, আমি অন্যর থেকে আমি ভালো পাস করব, সেটাও হয়ে যাবে এক্সট্রিনসিক মোটিভেশন। মোটিভেশন দ্যাট কাম ফ্রম ফিয়ার অফ পানিশমেন্ট, বইয়ের জন্য, সেটাও আমার, যদি আমি পাস করি না আমার ঘরে ডান্ডা দেওয়া হবে, ঘরে মারপিট হবে, সেটাও আবার এক্সট্রিনসিক হয়ে যাবে, সেই জন্য মার না খাওয়ার জন্য, সেটা রিজনটা বারের দিকে চলে যাচ্ছে, সেটা হবে না। অপশন 2 হচ্ছে সঠিক, পার্সোনাল এনজয়মেন্ট টাস্ক। নেক্সট কোয়েশ্চন, উইচ অফ দি ফলোয়িং আর এক্সাম্পল অফ স্কেপ ফোল্ডিং? স্কেপ ফোল্ডিং এর বিষয়ে কোনটি সত্যি? আচ্ছা, এখানে দেখেন অপশন ই যেটা আছে রুট রিহার্সেল, রুট রিহার্সেলটা কখনো স্কেপ ফোল্ডিং হবে না, তাহলে অপশন ইটা এলিমিনেট হয়ে যাবে। যদি ই এলিমিনেট হয়ে যায় আমাদের অপশন 4টা এলিমিনেট হয়ে যাচ্ছে, বাকি রয়েছে স্কেপ ফোল্ডিংটা তো হাফ সলভড এক্সাম, এটা তো লাগবেই লাগবে। ডি যেটার মধ্যে থাকবে ডি, কারণ যে আমরা পুরো সলভ করবো, হাফ সলভ এক্সাম্পল, এটা স্কেপ ফোল্ডিং। টেম্পোরারি হেল্প এটাকে বলা হয়, যে বাচ্চা পারছে না তাকে হাফ করে দিচ্ছ তারপরে সে করবে, সেটা স্কেপ ফোল্ড হতে পারে। যে ডিটা তো আমাদের লাগবেই লাগবে, বাকি 2 অপশনের মধ্যে ডি নেই, 1 অপশনের মধ্যে ডি নেই, এখন তো আমাদের চুজ করতেই লাগবে অপশন 3 থিঙ্ক অ্যালাউড, প্রম্পট অ্যান্ড কিউজ। প্রম্পট অ্যান্ড কিউজ এটা তো লাগবেই, কারণ আপনি হিন্ট দেবেন, আর এখন আমরা তো অপশন নেই, আমরা থিঙ্ক অ্যালাউডটাকে কাউন্ট করতে লাগবে। থিঙ্ক অ্যালাউড মানে আমি যখন প্রবলেম আসে তখন আমি একটু বলে বলে যে সেলফ
গাইডেড স্পিচ যেটা আছে সেটা করে আমি প্রবলেমটা সলভ করব। এটা আমি ওইভাবে সমাধান করব, এইদিকে সেদিকে এইভাবে একটু বলে বলে সে করতে পারেন। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, in the course of development children achieve gross motor skills before fine motor skill. Fine motor skill এর আগে gross motor টা চলে আসে। This indicate the development is arachnic, cephalocadal, linear, proximal-distal. লিনিয়ার কখনো হয় না, ডেভেলপমেন্টটা সবসময় স্পাইরাল ভাবে থাকে, এইভাবে স্পাইরাল থাকে ডেভেলপমেন্ট, কখনো বাড়ে কখনো কমে কখনো বাড়ে, এইভাবে থাকে। আরাচিক মানে তেড়ামেড়া, এইভাবে ডেভেলপমেন্টটা স্পাইরাল থাকে। এখন আমাদের যেমন ফাইন মোটর স্কিল আমাদের লেখা, যেমন আমি আঙ্গুলের আগাগুলো ইউজ করছি, আর গ্রস মোটর মানে আমি একটা বলকে প্রথমে আমি পুরো মুঠির মধ্যে ধরেছি, এটা আমার গ্রস মোটর স্কিল বলা হবে। বা ফাইন এটা দিলে আপনি কনফিউশন হয়ে যাবেন, এটা মনে করবেন না। গ্রস মোটর যেমন একটা বাচ্চা তার পুরো শরীরটাকে প্রথমে সামলা শিখবে, তারপরে তো সে হাঁটতে শিখবে। একটা কলম হাতের আঙ্গুল দিয়ে লেখার আগে আমরা প্রথমে তো হাতের পুরো মুঠির মধ্যে একটা জিনিস ধরি। প্রথমে একটা বল, যদি আমার একটা বল ক্যাচ করা, সেটা আবার ফাইন মোটর স্কিলের সাথে চলে যাবে। একটা যে বল একটা বাচ্চার পুরো হাতের মধ্যে মুঠির মধ্যে রাখা, সেটা তো প্রথমে সে মুঠি এটাকে ক্যাচ করবে, তার মানে প্রথমে হাতের মধ্যে তো পুরো মুঠির মধ্যে বলটা ধরবে, তারপরে তার আঙ্গুলের দিকে যাবে। ডেভেলপমেন্টটা গ্রস টু ফাইন যায়, এটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। আর হেড টু টো যেটা যাবে সেটা যাবে সেফালোকডাল, এখানে সেন্টার ধরতে পারেন। Next question, as per Jean Piaget's theory, cognitive development, which of the following ability to distinguish concrete operational thinking from pre-operational? Pre-operational আর concrete operational মধ্যে কোনটি একটা আলাদা করছে, সেটা কোঅর্ডিনেশন অফ সেন্সেস। কোঅর্ডিনেশন অফ সেন্সেস যেটা সেন্সরি স্টেজ আছে সেই স্টেজের মধ্যে হয়। হাইপোথেটিক্যাল রিজনিং এটা যে ফর্মাল অপারেশনের স্টেজ আছে সেটার মধ্যে হয়। আর অবজেক্ট পারমানেন্স এটা সেন্সরি মোটর স্টেজের মধ্যে হয়। ডিসেন্ট্রেশন যেটা সেটা কনক্রিট অপারেশনের মধ্যে হয়। আর বাকিগুলো দেখেন অপশন 1, 3 আর 4 যেটা সেটা রিলেটেড নয়, না প্রি অপারেশনের মধ্যে না কনক্রিট অপারেশনের মধ্যে। সেটা দুইটি হচ্ছে সেন্সরি মোটরের মধ্যে, আর আরেকটি হচ্ছে ফর্মাল অপারেশনের মধ্যে। প্রি অপারেশনের মধ্যে সেন্ট্রেশন থাকে, আর ডিসেন্ট্রেশনটা কখন থাকে, যে কনক্রিট অপারেশনের মধ্যে। দুইটির সাথে রিলেটেড একমাত্র অপশন 2টা হচ্ছে সঠিক। সেন্ট্রেশনের মধ্যে একদিকে ফোকাস করে, আর ডিসেন্ট্রেশনের মধ্যে দুই দিক দিয়ে ফোকাস করে জিনিসটা। নেক্সট কোয়েশ্চন, after getting out the game of due to the rope getting stuck in her leg while jumping, Aru says that the rope deliberately go her out. At what stage of Jean Piaget's theory cognitive development do children reason like this? Concrete operational, formal operational, pre-operational, sensory motor stage. Pre-operational স্টেজের মধ্যে একটা জিনিস থাকে যে অ্যানিমিজম থিঙ্কিং, নির্জীব জিনিসটাকে জীবিত বোঝা, বা নির্জীব চিজকে সজীব समझना। যে জিনিসের জান নেই সেই জিনিসটাকে জানদার মনে করা। একটা টেবিলের মধ্যে যখন একটা বাচ্চার পা লাগলো, সে দুঃখ পেল, তখন মা যতক্ষণ না টেবিলটাকে মারবেন ততক্ষণ না বাচ্চাটা শান্ত হবে না, মানে সে মনে করবে টেবিলের জান আছে। এই স্টেজ কোন স্টেজের মধ্যে? প্রি অপারেশনাল স্টেজের মধ্যে, আর এটাকে বলা হয় অ্যানিমিজম থিঙ্কিং। অপশন 4টা হচ্ছে সঠিক। আচ্ছা, এখানে যে পিয়াজের স্টেজগুলি থেকে একটু ডিসকাস করে নিই। পিয়াজের যে 4টি স্টেজ আছে, সেই 4টি স্টেজ মনে রাখার একটি সিকোয়েন্স হচ্ছে SPCF, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল। সেন্সরি মোটর যে স্টেজ, এই স্টেজের মধ্যে বাচ্চা সেন্সেস আর টিচার্স, তার যে ইন্দ্রিয় জিনিসটা 5 সেন্সেস থাকে, সেই সেন্সের মাধ্যমে সে জিনিসটা শিখে সেন্সরি মোটর স্টেজের মধ্যে। এই স্টেজের মধ্যে আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, অবজেক্ট পারমানেন্স। অবজেক্ট পারমানেন্সটা কখন আসে, বা ল্যাক অফ অবজেক্ট পারমানেন্স কখন, এটা কোয়েশন আসে। অবজেক্ট পারমানেন্স যেমন একটা বাচ্চা সামনে কোনো একটা জিনিস নিলেন, তখন সে
যখন জিনিসটা একটা বল বাচ্চার সামনে নিলেন, বলটা সরিয়ে দিলেন, সে কান্না শুরু করে দিল, তার বলটা লাগবে, সেটাকে বলা হবে অবজেক্ট পারমানেন্স, মানে বলটা লাগবে। সেটা প্রায় 1.5 বছর বা 1 বছরের মতো ঠিক ওই সময় আসবে। সেন্সরি মোটরের স্টেজের যে বয়স হচ্ছে 0 থেকে 2 বছর, এই স্টেজের মধ্যে অবজেক্ট পারমানেন্স। একটা ছোটো বাচ্চার সামনে যদি একটা বল দেন, সে দেখবে, জাস্ট পরে যখন বলটা নিয়ে নেবে বা একটা মোবাইল তার সামনে দেখাবে আর মোবাইলটা নিয়ে দেবে, তখন সে ভুলে যাবে, তখন সেটাকে বলা হবে ল্যাক অফ অবজেক্ট পারমানেন্স। আবার যদি 7-8 মাসের একটি বাচ্চাকে ধরেন, একটা বল সামনে দেন আর পরে যদি সেটা নিয়ে যান, সে কান্না শুরু করে দেবে, তখন সেটাকে বলা হবে অবজেক্ট পারমানেন্স। তখন এই স্টেজকে, এই জন্য ল্যাক অফ অবজেক্ট পারমানেন্স বা অবজেক্ট পারমানেন্স কোন স্টেজের মধ্যে আসে, সেটা সেন্সরি মোটর স্টেজের মধ্যে আসে, এটা কোয়েশন আসে। তারপরে যে নেক্সট স্টেজ বা রিফ্লেক্স অ্যাকশন আছে। রিফ্লেক্স অ্যাকশন বলতে যে এক বাচ্চাকে আমরা একটা আঙ্গুল দিলাম, সে সাথে সাথেই আঙ্গুলটাকে ধরলো, এটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশন এটা সেন্সরি মোটর স্টেজের মধ্যে আসে। এরপরে যে স্টেজ সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজের মধ্যে যে ইররিভার্সিবিলিটি বা সেন্ট্রেশন বা ইগোসেন্ট্রিক অ্যানিমিজম, এটার ক্যারেক্টারিস্টিক এটাইগুলি হচ্ছে। ইররিভার্সিবিলিটি বলতে যে একটা বাচ্চাকে যদি স্কুলের মধ্যে নিয়ে যাওয়া কয়েকটি 3-4 লাইন ঘুরিয়ে 3-4টি সড়ক ঘুরিয়ে তাকে একটি স্কুলের মধ্যে নিয়ে গেলেন, পরে বললেন তুমি স্কুল থেকে তোমার ঘরের মধ্যে আসবে। একজন বাবা, মনে করেন একজন বাবা একটা বাচ্চাকে, সে ডেইলি স্কুলের মধ্যে বাসে যায়, একদিন কি করলেন, একটা বাচ্চাকে ওই স্কুলে যাওয়ার জন্য তাকে বাসে না গিয়ে রাস্তা দিয়ে নিয়ে গেলেন। পরে 3-4টি রাস্তা ক্রস করতে লাগছে, তখন 3-4টি রাস্তা ক্রস করে তাকে স্কুলের মধ্যে নিয়ে গেলেন। তখন যখন বাচ্চাকে স্কুলে পৌঁছে দিলেন, তখন বাচ্চাকে বললেন তুমি আসার সময় তুমি একা চলে আসো। তখন বাচ্চা কী করবে, না সে একা আসতে পারবে না, সে বলবে না আমি একা আসতে পারবো না, মানে আমি ইররিভার্স করতে পারবো না, সে ওই যে রাস্তার 3-4টি যে মোড় ছিল, সেই মোড়গুলি সে ভুলে যাবে, সে এটাকে রিভার্স করতে পারবে না, এটাকে বলা হয় ইররিভার্সিবিলিটি। তারপরে যে সেন্ট্রেশন, এটা আগের কোয়েশনের মধ্যে দেখেছেন সেন্ট্রেশন মানে যে কোনো একটা জিনিসের এক দিক দেখা, একটা অ্যাসপেক্ট দেখা, ওয়ান অ্যাসপেক্ট দেখা। কোয়েশনের মধ্যে থাকবে যে ওয়ান অ্যাসপেক্ট বা এক দিক দেখা। এক দিক দেখা বলতে যেমন বরফ আছে, এই বরফ আমরা তো জানি যে এটা বরফ মানে পানি থেকে বরফ হয়েছে, আর বরফটাই পানিটাই বরফ, আমরা বুঝেছি, মানে বাচ্চা বুঝবে না, এই জায়গায় অনেক ধ্যান দিয়ে বুঝবেন, কারণ এটার মধ্যে অনেকের কনফিউশন থাকে। যেমন বরফের মধ্যে পানি, আর পানিটাই হচ্ছে বরফ, এটা আমি বুঝছি। আর যে বাচ্চা এটা বুঝছে না, এটাকে বলা হবে সেন্ট্রেশন, মানে বাচ্চা জাস্ট বরফই দেখছে। যেমন একটা চকলেট আছে, চকলেটের ভিতরে আরও কিছু মিষ্টি আছে, সে মিষ্টিগুলো দেখছে না, সে জাস্ট চকলেটটাকে দেখছে, একদিকে ফোকাস করছে, সেটাকে বলা হয় সেন্ট্রেশন। আর যে ইগোসেন্ট্রিক মানে বাচ্চা যেটা বলবে সেটাই হবে। তার যদি গ্রিন কালার চকলেট লাগে, মানে তার গ্রিন কালার চকলেটটাই লাগবে, আপনি রেড কালার চকলেট এনে দেন, সে এটা অ্যাকসেপ্ট করবে না, তার গ্রিন কালার চকলেটটাই লাগবে, এটাকে বলা হয় ইগোসেন্ট্রিক। এরপরে যে অ্যানিমিজম হচ্ছে সেটা যে একটা বাচ্চা যে জিনিসের জান নেই, সে মনে করছে সে ওই জিনিসের তার জান আছে, যে আমি ওই জায়গায় পড়ে দুঃখ পেলাম, তুমি মা, ওই জায়গায় তুমি মারতেই লাগবে তাকে, এইভাবে যখন করবে তখন সেটাকে বলা হবে অ্যানিমিজম থিঙ্কিং। আর এইগুলি হচ্ছে প্রি অপারেশনাল স্টেজের। এই যে প্রি অপারেশনাল স্টেজ, এই স্টেজের মধ্যে ল্যাক অফ লজিক থাকে। কোয়েশন থাকবে যে ল্যাক অফ লজিক কোন স্টেজের মধ্যে আসে, কোন স্টেজের মধ্যে আছে ল্যাক অফ লজিক, প্রি অপারেশনাল স্টেজের মধ্যে আছে। তারপরে যে সিম্বলিক স্টেজ, কোনটি স্টেজ, সিম্বলিক স্টেজ যে প্রি অপারেশনাল স্টেজ, এই প্রি অপারেশনাল স্টেজের মধ্যে সিম্বলিক স্টেজ আছে। আমি রিপিট করছি, প্রি অপারেশনাল স্টেজ এটার মধ্যে ইররিভার্সিবিলিটি, সেন্ট্রেশন, ইগোসেন্ট্রিক, অ্যানিমিজম, ল্যাক অফ লজিক, সিম্বলিক স্টেজ, এই স্টেজের মধ্যে এই জিনিসগুলো মনে রাখবেন। সেন্ট্রেশন এক জিনিস দেখে দ্বিতীয় জিনিস বুঝতে পারে না, এটা খেয়াল রাখবেন। এরপরের যে স্টেজ সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে লজিক বিগিনস, মানে লজিকটা আসা শুরু হয়ে গিয়েছে এই স্টেজের মধ্যে।
প্রি অপারেশনাল স্টেজের যে এজ হচ্ছে 2 বছর থেকে 6 বছর, সেটা অপশনের উপর ডিপেন্ড করবে। কোনো সময় 5 বছরও দিয়ে দিতে পারে, কোনো সময় 7 বছরও দিতে পারে। জাস্ট 2 থেকে এই কথাটা মনে রাখবেন। আর সেন্সরি মোটর 0 থেকে 2, প্রি অপারেশনাল 2 থেকে 6 বছর। আর যে এখন কনক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 7 থেকে 11 বছর। কনক্রিট অপারেশনের মধ্যে লজিকটা আসা শুরু হয়ে গেছে কোন স্টেজের মধ্যে? কনক্রিট অপারেশনের মধ্যে। এখন যে বাচ্চা আগে কি ছিল? সেন্ট্রেশন। এই সেন্ট্রেশনের উল্টা মনে করেন ডিসেন্ট্রেশন মানে যদি এখন বরফটা পানি আর পানিটা বরফ দুটি জিনিস বুঝতে পারছে, তখন এটাকে বলা হবে ডিসেন্ট্রেশন, মানে বুঝতে পারছে জিনিস সেটা। আর যে রিভার্সিবল এর আগের যে প্রি অপারেশনাল ছিল, প্রি অপারেশনালের মধ্যে ছিল যে বাচ্চাকে আমি যখন রাস্তা ঘুমিয়ে স্কুলের মধ্যে নিয়ে যাব, সে আসতে পারবে না, সেটা হচ্ছে ইররিভার্সিবিলিটি। আর এখন বাচ্চাকে যদি স্কুলের মধ্যে ছাড়া, তখন স্কুল থেকে বাচ্চা ঘরের মধ্যে আসতে পারবে, এটাকে বলবো রিভার্সিবিলিটি। আগেরটা ইররিভার্স, আর এখন কনক্রিটের মধ্যে যেটা সেটা রিভার্সিবল, মানে এখন সে স্কুলের মধ্যে আসতে পারবে। এরপরে যেমন আরেকটি কনসেপ্ট থাকে যে কনজারভেশনটা কি। এই যে যখন কোয়েশন এইভাবে থাকবে যে বাচ্চা সব জিনিসটা বুঝতে পারছে, বরফ পানি বরফ এটা সব কিছু বুঝতে পারছে, তখন এটাকে কী হবে? কনজারভেশন, ক্লাসিফিকেশন, সিরিয়েশন। এই কনজারভেশনের সাথে আবার এই সেন্ট্রেশন বা যেমন ডিসেন্ট্রেশনটাকে আমরা একবার কনজারভেশন বলতে পারি, কারণ যখন ডিসেন্ট্রেশন থাকবে তখন অপশনের সাথে কনজারভেশনটা থাকবে না। যখন বুঝবেন যে বাচ্চা সব কিছু বুঝতে পারছে, তখন কি বলবো? তখন আমি কনজারভেশন বলবো। এই ডিসেন্ট্রেশনের জাস্ট মনে করার জন্য বলছি, আপনাকে কোয়েশনটা সলভ করার জন্য বলছি যে যখন ডিসেন্ট্রেশন দেখবেন তখন মনে করবেন না কনজারভেশন, মানে তার কাছে কনজারভেশন এসে গেছে। এখন সে ক্লাসিফিকেশন, মানে জিনিসটা এখানে রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল যেগুলো আছে সে ক্লাসিফাই করতে পারছে, মানে এটি রেক্টেঙ্গেল, এটি সার্কেল, এভাবে সে ক্লাসিফাই করতে পারছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। আর যে সিসিএস, কনজারভেশন, ক্লাসিফিকেশন, সিরিয়েশনের মধ্যে যেমন বাচ্চা অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এগুলি করতে পারছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট এগুলি করতে পারছে। আপনারা এই জায়গার মধ্যে কোনো ধরনের কনফিউশন আনবেন না, কারণ আমি জানি অনেকের এই জায়গার মধ্যে কনফিউশন আছে। এই ক্লাসিফিকেশন এগুলিকে দূরে রাখেন। জাস্ট আপনি সেন্ট্রেশন মনে করেন, সেন্ট্রেশন বাচ্চা একদিকে ফোকাস করে, আর ডিসেন্ট্রেশন দুই দিক বুঝে। আর আরেক জিনিস মনে করেন আগের যে ইররিভার্সিবিলিটি বুঝে না, মনে করেন রাস্তাটা ঘুরে আসতে পারে না, আর রিভার্সিবিলিটি রাস্তাটা ঘুরে আসতে পারে। যেটার উল্টো সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল, মানে জিনিসটা বুঝে তখন সেটা হচ্ছে কনক্রিট, আর জিনিসটা বুঝে না তখন সেটা হবে প্রি অপারেশনাল। যখন সব কিছু বুঝে গিয়েছে বাচ্চাকে কি বলবেন? কনজারভেশন বলবেন। এরপরের যে স্টেজ সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে 11 বা এর উপরে যেটা থাকবে সেটা। এই স্টেজের মধ্যে এটাই কোয়েশন আসবে যে অ্যাবস্ট্রাক্ট নলেজটা কখন হয়, বা ডিডাকটিভ রিজনিংটা কখন হয়, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং কখন হয়। এই যে কোয়েশন, এগুলি অ্যাবস্ট্রাক্ট, ডিডাকটিভ রিজনিং, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং, এই তিনটি মনে রাখবেন যে এটা কখন আসে, সেটা ফর্মাল স্টেজের মধ্যে আসে। আই এম সরি ফর দ্যাট, আমি যদি এখানের মধ্যে পিকচারগুলো ইউজ করতে পারতাম বা টেক্সটগুলো তুলে আনতে পারতাম, তাহলে আপনারা আরও ভালোভাবে নিশ্চয় বুঝতে পারছেন। বাকি যদি বুঝেন না তাহলে স্কিপ করে রিপিট করে নেবেন। আর যে আমি টেক্সট কোনো ডকুমেন্টের মধ্যে না আনার কারণটা হচ্ছে, কারণ আমার আশা ছিল না যে আমি, বা ইচ্ছা ছিল না সিডিপির ক্লাসটা নেব। 2-3 জন বা আরও কয়েকজন বলেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে 2-3 জন গ্রুপের মধ্যে এই কথা বলেছে, আর আমার আর ফ্রেন্ডস কয়েকজন তারা বলেছে যাতে আমি সেটা দেই, এর জন্য আমি দিয়ে লাস্ট মানে সিডিপির ম্যারাথনটা দিচ্ছি। আর আমার এখন এর এক্সাম আছে, তাই আমি এত বেশ সময়টা দিতে পারছি না। সো এখানে এটা আমাদের হয়ে গিয়েছিল। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 30, সোশিও কনস্ট্রাকটিভিস্ট ভিউজ অফ লার্নিং অ্যাডভোকেট। সোশিও কনস্ট্রাকটিভিস্ট এটাই মনে করবেন যে বাচ্চারা অ্যাক্টিভ থাকবে, এটা
লার্নার্স রিসিভ নলেজ প্যাসিভলি ফর আদার্স, প্যাসিভলি নয় অ্যাক্টিভলি থাকবে। লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, ইন্টারাকশন করে তারা নলেজটা কনস্ট্রাক্ট করতে পারবে, বেস্ট অপশন। ইফেক্টিভ লার্নিং অ্যাক্টিভেট বাই লার্নিং, লেকচারিং এন্ড এক্সপ্লেনিং, লেকচারিং বা এক্সপ্লেনিং এই দুইটি নেগেটিভ। ইফেক্টিভ লার্নিং টেক প্লেস থ্রু দি প্রসেস ফর রিকল অ্যান্ড রিহার্সেল, রিকল অ্যান্ড রিহার্সেল এটা নেগেটিভ। আবার রিকল কোনো এক সময় পজিটিভ হয়ে যায়, যখন যেমন প্রিভিয়াস নলেজ রিকল করা দরকার, এইভাবে কোনো সময় রিকলটা পজিটিভ হয়ে যায়। এই রিকল ওয়ার্ডটা নেগেটিভ, কোনো এক ক্ষেত্রে রিকলটা পজিটিভ হয়ে যায়, কোয়েশনের উপর ডিপেন্ড করবে। আমাদের সঠিক অপশনটা হচ্ছে অপশন 2। সো এখানে আমাদের একটি পেপার কমপ্লিট হলো, যেটা জানুয়ারি 2024 ছিল। এখন যে পেপার সলিউশন করব সেটা হচ্ছে যে এইবার সিটেট হয়েছিল লাস্ট সিটেটের কোয়েশন পেপারটা। সো এটা হচ্ছে আমাদের যে লাস্ট সিটেট হয়েছিল, এই সিটেটের পেপার 1-এর কোয়েশন পেপার 1। আই থিঙ্ক এটা লেটস লার্নের মধ্যে এটা অ্যানালাইজ করানো হয় না এইবার। কোয়েশন নাম্বার 1টা হচ্ছে উইচ অফ দি ফলোয়িং উড সাপোর্ট দি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আচ্ছা, সিসি এর উদ্দেশ্যটা কী ছিল প্রথমে সেটা জেনে যাই। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের উদ্দেশ্য এটা ছিল যাতে বাচ্চাদের মধ্যে স্ট্রেস আর যে অ্যাংজাইটি যেটা আছে সেটা রিডিউস হয়, যে শুধু একদিন এক্সাম হবে এইভাবে হবে না, বাচ্চাদের কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভভাবে হবে। কম্প্রিহেন্সিভ বলতে তাদের সতত এবং ব্যাপক যে শৈক্ষিক আর সহশৈক্ষিক সেই দিক দিয়ে হবে। শৈক্ষিক বলতে যেমন সিলেবাস রিলেটেড আছে, আর সহশৈক্ষিক বলতে সেটা যেটার মধ্যে তাদের সিলেবাস ছাড়া যেগুলি থাকবে সেগুলি ইনক্লুড থাকবে। এটার উদ্দেশ্য হচ্ছে তাদের রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এটা রিডিউস করা। এরপরে যে ড্রপ আউট রেট, যে স্কুলের মধ্যে থেকে 9-এর মধ্যে বাচ্চারা যেত 9 ফেল করবে বা 10-এর মধ্যে ফেল করবে, স্কুল ছেড়ে দেবে, এইভাবে যাতে বাচ্চারা না করে, যাতে ড্রপ আউট রেটটা রিডিউস করা হয়। তারপরে বেশিরভাগ ফোকাস করা হচ্ছে শিক্ষার দিকে, যাতে বাচ্চাদের অ্যাক্টিভলি আমরা শেখাতে পারি, সেই দিক দিয়ে বাচ্চাদের যেন হোলিস্টিক ডেভেলপমেন্টটা করতে পারি। এখন কোয়েশনের মধ্যে আসি। বেস্ট ওয়ার্কস অফ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভের মধ্যে কোনটি সাপোর্ট করবে? বেস্ট ওয়ার্কস অফ পোর্টফোলিও, মানে পোর্টফোলিওর মধ্যে যেগুলো বেস্ট কাজ যেগুলি থাকবে সেগুলো শুধু সাপোর্ট করবে, একদম বেস্ট যেটা সেটা। গ্রোথ অ্যান্ড লার্নিং প্রোগ্রেস পোর্টফোলিও, গ্রোথ অ্যান্ড লার্নিংস এখানের মধ্যে প্রত্যেকটি ইনক্লুড হয়ে যাচ্ছে, বাচ্চার যে নিরন্তর প্রগতি বা বিকাশ, একটা ব্যক্তিগত যে মূল্যায়ন, প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। কিন্তু বেস্ট ওয়ার্কস অফ পোর্টফোলিও মানে পোর্টফোলিওর মধ্যে যেগুলি বেস্ট ওয়ার্ক থাকবে সেগুলোর কথা বলছে, সেটা না। এখান থেকে সব জিনিসটা জানা যাবে অপশন 2 থেকে। স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট এটা নেগেটিভ, স্ট্যান্ডার্ডাইজ শব্দটাই নেগেটিভ, ইন্টেলিজেন্সটাও নেগেটিভ। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2। টিচার শুড কনস্ট্যান্টলি এক্সামিন দেয়ার ওন অ্যাটিটিউডস অ্যান্ড বায়াসেস হোয়াইল ওয়ার্কিং উইথ চিলড্রেন। যখন চিলড্রেনদের সাথে টিচার কাজ করবেন তখন ওনার নিজের মধ্যে বায়াসনেস আছে কিনা সেটা জানা অত্যন্ত জরুরি, বা খেয়াল রাখবেন এই দিক দিয়ে। আমি যদি মানে বায়াসনেস করি তাহলে তো এটা আমার এক্সামিন করা দরকার, যে আমি যদি ভুল করি আমার সেটা ঠিক করা লাগবে, আমার কাছে কোনো বায়াসনেস আছে কিনা নাই সেটা আমার দেখা লাগবে, অবভিয়াসলি লাগবে। দি প্রসেস অফ প্রবলেম সলভিং ইজ হিন্ডার্ড বাই ফাংশনাল ফিক্সনেস। ফাংশনাল ফিক্সনেস যেটা আছে সেটা প্রবলেম সলভিং করতে বাধা দেয়, এটাও সঠিক। ফাংশনাল ফিক্সনেসটা এক জায়গায় আমি আটকে পড়েছি বা একইভাবে তালিকাটা সলভ করেছি সেটা নয়, ডাইভার্জেন্ট লাগতে হবে যখন প্রবলেম সলভিংটা করব। তাহলে ফিক্সনেসটা, ফাংশনাল ফিক্সনেসটা বাধা দেয়, এটা সঠিক। আর উপরেরটাও সঠিক, এদারশনটাও সঠিক, কিন্তু একটি আরেকটির সাথে রিলেটেড নয়। এক জায়গায় দেখেন বলছেন প্রবলেম সলভিংয়ের কথা, আর এক জায়গায় টিচার ছাত্রদের সাথে যে কথা সে কথা বলছে। বোথ এ অ্যান্ড আর ট্রু, আর ইজ দি নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন। হোয়াইল টকিং অ্যাবাউট হার পুয়ার marks in mathematics, Avi says, I just don't have the sense of numbers. Avi is attributing his performance lack, মানে তার ভাগ্যের দোষ দিয়েছে, টাস্ক ডিফিকাল্টি, ল্যাক অফ এফোর্ট, ল্যাক অফ অ্যাবিলিটি। এখানে সঠিক অপশন হচ্ছে টাস্ক অফ ডিফিকাল্টি। যদি যে কোয়েশনগুলো কঠিন থাকতো তাহলে সে বলতে পারতো যে কোয়েশনটা অনেক কঠিন ছিল তাই আমি পারছি না, তখন টাস্ক ডিফিকাল্টি হতো।
এখানে লাকের কথা কিছু নয়, ল্যাক অফ ইফোর্ট তখন বলতো যখন বলতো যে আমি পড়ছি না তাই আমি পারলাম না, আমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নাই, আমি কেন পারবো বেজান। আমরা অনেক সময় বলি যে আমি পড়ছি না, আমি কিভাবে পারবো, সেটা হয়ে যাবে ল্যাক অফ ইফোর্ট। মানে আমি প্র্যাকটিস করলাম না, আমি পড়লাম না, তখন আমি বলতে পারবো ল্যাক অফ এফোর্ট। এখানে সে নিজেই বলেছে যে আমি ম্যাথসের মধ্যে ভালো নয়, আই জাস্ট ডোন্ট হ্যাভ নাম্বার সেন্স, আমার নাম্বার সেন্সের বিষয়ে জ্ঞান নেই। সে নিজেই বলেছে মানে আমার যোগ্যতাই নেই নাম্বার সেন্সের দিকে। আমি নিজেও বলতে পারি যে আমি ম্যাথসের মধ্যে একদম পারি না, মানে আমি আমার এবিলিটিটা আমি বলে দিলাম, এটা হচ্ছে ল্যাক অফ এবিলিটি। ইফোর্ট আর এবিলিটির সাথে এটা কনফিউশন থাকবেন না, কারণ কারো কনফিউশন হতে পারে যে ইফোর্টটা হবে, ইফোর্ট এই জন্য হবে না যখন বলতো যে আমি পড়লাম না তাই আমি পারলাম না, তখন সেটা হয়ে যেত ইফোর্ট। এখানে তার যোগ্যতার কথা বলেছে, মানে আমি ম্যাথসটা পারি না এ কথাই বলে দিল। অপশন 4 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যাব-ভাইগস্কি থিওরি উইচ ফলোয়িং রিকমেন্ডেড অ্যাপ্রোচ ইন অর্ডার টু অপটিমাইজ স্টুডেন্টস লার্নিং এক্সপিরিয়েন্স। ল্যাব-ভাইগস্কি যেখানে সোশ্যাল ইন্টারাকশন, আন্ডারস্ট্যান্ডিং এইগুলো থাকবে, সাপোর্ট থাকবে, গাইড থাকবে, স্ক্যাফোল্ডিং থাকবে, SCL এইগুলি থাকবে। প্রোভাইডিং স্টুডেন্ট উইথ ওয়ার্ক হোয়াট ইজ কমপ্লিটলি আনরিলেটেড দেয়ার কারেন্ট লেভেল, আনরিলেটেড হবে না, রিলেটেড থাকতে হবে, বোঝার জন্য সেগুলি রিলেটেড থাকতে হবে। প্রোভাইডিং স্টুডেন্ট উইথ ওয়ার্ক দ্যাট ইজ জাস্ট বিয়ন্ড দেয়ার কারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট অ্যান্ড গাইডেন্স, যে লেভেল আছে সেই লেভেলের মধ্যে আপনি করবেন, সাপোর্ট করবেন, গাইড করবেন, তখন সেটা বেস্ট হয়ে যাবে। বিয়ন্ড লেভেল স্কেপ ফোল্ডিং করবেন, অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। প্রোভাইডিং নো সাপোর্ট মানে সাপোর্ট দেবেন না, তারা ইন্ডিপেন্ডেন্টলি শিখে যাবে, সেটা নয়। প্রোভাইডিং স্টুডেন্ট ওয়ার্ক দ্যাট ম্যানেজ কমপ্লিট ইন্ডিভিজুয়ালি, তারা নিজে সব করে নেবে, সেটা নয়। আপনি টিচার হিসাবে ফ্যাসিলিটেট করবেন। নেক্সট কোয়েশ্চন, which of the following statement best describe the role of teacher in progressive education? প্রগ্রেসিভ এডুকেশনের টিচারের রোল কী থাকবে? একজন ফ্যাসিলিটেটর হিসাবে থাকবে, অবশ্যই জানেন, অপশন 2 আছে সঠিক। বাকিগুলো দেখি। প্রাইমারি সোর্স অফ নলেজ, যে টিচারই একমাত্র নলেজের জন্য। প্রেসক্রাইবড কারিকুলাম, এটা নয়। দি টিচার লিভ দি চিলড্রেন, টিচার লিভ, তিনি ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন, ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দেবেন না। Question number 6, Howard Gardner concept intelligence implies that everyone process and understand the world in same way, প্রত্যেক এক তারিকায় বুঝবে, সেটা নয়। সেটার জন্য অনেক যে ইন্টেলিজেন্স ছিল সেটাকে নাকারা গিয়েছিল। হিউম্যান বিংস ডিফার ইন দেয়ার এবিলিটিস ইন ডিফারেন্ট ডোমেন্স, একজনের ডিফারেন্ট এবিলিটিস, যদি কেউ ম্যাথসের মধ্যে ভালো না থাকে, ইংলিশের মধ্যে ভালো হতে পারে, সিডিপির মধ্যে ভালো হতে পারে, তাহলে ডিফারেন্ট ডোমেন্সের মধ্যে ভালো থাকবে, এটা বেস্ট অপশন। ইন্টেলিজেন্স অনলি ওয়ান ডাইমেনশন, এটা আই থিঙ্ক স্পেয়ারম্যান দিয়েছিলেন। ইন্টেলিজেন্স অনলি অ্যাবাউট প্র্যাকটিক্যাল লার্নিং, শুধু প্র্যাকটিক্যাল লার্নিং, সেটা নয়। নেক্সট কোয়েশ্চন, which of the following sequence represent concept is in accordance with children's gradual development of cognitive abilities? আচ্ছা, এই যে কোয়েশন, এই কোয়েশন থেকে 2টি কোয়েশন এসেছিল, ম্যাথসের মধ্যে একটি কোয়েশন আর সিডিপির মধ্যে এবার এই কোয়েশনটা এসেছিল। এই কোয়েশনটা যে জেরম স্প্রুনার আছেন ওনার সাথে রিলেটেড। সবার প্রথম যে বাচ্চা একটা স্টেজ থাকে, উনি বলেছিলেন যে অ্যাকশনের সাথে শেখাবেন। জেরম ব্রুনার যে 3টি স্টেজ দিয়েছিলেন যে বাচ্চারা কিভাবে শিখবে, সবার প্রথম স্টেজ যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভের মধ্যে বাচ্চারা শিখবে মুভমেন্টের সাথে বা অ্যাকশন করে। এরপরে যে 2 নম্বর স্টেজ দিয়েছিলেন সেটি দিয়েছিলেন আইকনিক রিপ্রেজেন্টেশন। ইনঅ্যাক্টিভ রিপ্রেজেন্টেশন যে স্টেজ সেটা হচ্ছে 0 থেকে 3 বছর পর্যন্ত, আর আইকনিক রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে 3 থেকে 7 বছর পর্যন্ত। এরপরে হচ্ছে সিম্বলিক স্টেজটা হচ্ছে 8 ইয়ার্স অনওয়ার্ডস, বা এইগুলো এজটা এত ইম্পর্টেন্ট না, কারণ অপশন কোনো সময় আগে পিছে এইভাবে থাকে। সবার প্রথম স্টেজটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, তারপরে আইকনিক, তারপরে সিম্বলিক। সবার প্রথমে হবে অ্যাকশন, তারপরে ইমেজ, তারপরে সিম্বল। এটা কোয়েশন এইভাবে সলভ করতে না পারলে আরেকটিভাবে আপনি সলভ করতে পারেন। আপনি ম্যাথসের মধ্যে যে ম্যাথসের একটা কনসেপ্ট কীভাবে বাচ্চাদের শেখাবেন, সবার প্রথমে ELPS একটি থিওরি আছে, ELPS। মানে সবার প্রথমে বাচ্চাকে এক্সপিরিয়েন্স দিবেন মানে বাচ্চাদেরকে কোনো অ্যাক্টিভিটি করাবেন, অ্যাক্টিভিটির সাথে যে কোনো একটা
সবার প্রথমে জিনিসটা করাবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, মানে বাচ্চাকে ম্যাথসের বিষয়ে একটা কনসেপ্ট শেখাচ্ছেন, শেখানোর সময় প্রথমে এক্সপিরিয়েন্স দিলেন। তারপরে ল্যাঙ্গুয়েজতে আমি দোকানেও গিয়েছিলাম, দোকান থেকে 5 টাকার চকলেট কিনেছিলাম, আমার কাছে এখন 5 টাকার চকলেট থেকে 2 টাকার চকলেট কিনেছিলাম, আমার কাছে কত টাকা থাকলো। এইভাবে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাও বাচ্চার রিয়েল লাইফের সাথে রিলেট করা ল্যাঙ্গুয়েজ সেটা হবে। প্রথমে বাচ্চাকে এক্সপিরিয়েন্স দিবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ দিবেন, তারপরে এই যে এক্সপিরিয়েন্স যেটা দিলেন পিকচারের ফর্মে দেখাবেন, মানে কনক্রিটভাবে দেখাবেন পিকচার, তারপরে সিম্বল, তারপরে তাকে প্লাস মাইনাস ডিভিশন এইগুলি সবার লাস্টে দিবেন। এই সিম্বলটা সবার লাস্টে থাকে। রাজীব, তুমি এই থিওরিটা এইভাবে সলভ করতে পারতে, কারণ এটাই তোমার ভুল ছিল এক্সামের মধ্যে। সিম্বল থাকবে সবার লাস্টে, এই যে অপশনের মধ্যে সিম্বল আছে সবার লাস্টে, আর সবার প্রথমে অ্যাকশন বা ELPS এক্সপিরিয়েন্সকে আমরা অ্যাকশন বা অ্যাক্টিভিটি বলতে পারি। এরপরে এল ল্যাঙ্গুয়েজ, ELP দিয়ে পিকচার, আর S দিয়ে সিম্বল সবার লাস্টে থাকবে। Next question. Teacher should provide emotional support to children in the classroom to ensure effective learning. Obviously teacher emotional support দিবেন। যদি হেই তুমি ভালো না এইভাবে করো, ইমোশনাল সাপোর্ট দেন না, তখন সেটা ভালো হবে না। ইফেক্টিভ লার্নিং তখন হবে যখন টিচার ইমোশনাল সাপোর্ট করবেন। ইমোশন অ্যান্ড কগনিশন আর রিলেটেড ইচ আদার কমপ্লেক্স ওয়ে। অবভিয়াসলি ইমোশন অ্যান্ড কগনিশনটা রিলেটেড, একটি আরেকটির সাথে গভীরভাবে জড়িত। আর শুধু জেজংয়ের নামে জেজং থাকেন তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, আর বাকি ইমোশন অ্যান্ড কগনিশনটা ডিপেন্ডেন্ট, একটি আরেকটির সাথে রিলেটেড। both A and R true, R is the correct explanation of option 1 যেটা সেটা হচ্ছে সঠিক। Next question, which of the following statement about development is correct? Development এর কোনটি correct? Development is discontinuous পিয়াজে বললে discontinuous, তো আর না হলে ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস, মানে এটা কারেক্ট নয়। ডেভেলপমেন্ট occurs in spiral, ইয়েস ডেভেলপমেন্টটা স্পাইরাল। আমরা যখন প্রিন্সিপাল একটু ডিসকাস করছিলাম তখন বলেছিলাম ডেভেলপমেন্টটা স্পাইরাল, আজকে বাড়বে কমবে বাড়বে এইভাবে থাকবে, কিন্তু লিনিয়ার নয়। লিনিয়ার মানে এক সোজা কীভাবে চলছে, এটা হবে না। ডেভেলপমেন্ট স্পেসিফিক টু জেনারেল নয়, ডেভেলপমেন্ট proceed from general to specific. Development aspect of development independent each other, এটা নয়, বল অপশন 2টা হচ্ছে সঠিক। Next question, according to Vygotsky, children regulate their own behavior through process adaptation, equilibration, এগুলি পিয়াজের। সেলফ রিইনফোর্সমেন্ট সেটা এটার সাথে কোনো ধরনের রিলেটেড নয়। ইউজ ইনার স্পেস করে বাচ্চা নিজেকে গাইড দেয়, অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, which pedagogical approach would you adopted by the teacher who firmly believe in constructivism to teach concept floating and sing in class 5 children? এই টপিকটা তিনি কীভাবে পড়াবে কনস্ট্রাকটিভিজম ক্লাসের মধ্যে? লেকচার মেথড দিয়ে কখনো তো পড়াবেন না। শোয়িং পাওয়ার পয়েন্ট দেখিয়ে দিবেন সেটাও না, শোয়িং ভিডিওগুলো দেখিয়ে দিবেন এইভাবে নয়। গাইডেড ডিসকভারি, হিউরিস্টিক পদ্ধতিতে প্রবলেম সলভিং, এই যে মেথডগুলো বাচ্চা নিজে করে যাতে শিখতে পারে, গাইডেড ডিসকভারি সেটা হচ্ছে অপশন 4টা সঠিক। নেক্সট কোয়েশ্চন, which of the following is not effective memory technique meaningful learning? মেমোরি টেকনিকের বিষয়ে কোনটি সঠিক থাকবে না? রুট রিহার্সাল, প্রথমটাই নেগেটিভ, রুট রিহার্সাল নেগেটিভ, সঠিক অপশন হচ্ছে 1। কনসেপ্ট ম্যাপিং, যখন আপনি কোনো একটা জিনিস কনসেপ্ট ম্যাপ করবেন তখন তো আপনার লং লাস্টিংভাবে থাকবে। নিমোনিক্স, যে আমরা SPCF একটি নিমোনিক্স বানালাম, সেন্সরি বা প্রি অপারেশনাল বা কনক্রিট এগুলি জানার জন্য যে SPCF, এটা ইলাবোরেট রিহার্সাল যেমন প্রথমে জিনিসটা আপনি বুঝছেন তারপরে নিজের ভাষায় বোঝার চেষ্টা করছেন, এইগুলি এটাকে বলা হবে। সেটা মনে রাখার জন্য কি জানেন তার সাথে রিলেট করে মনে করছেন সেটা। অপশন 4 হচ্ছে পজিটিভ 3 to 4, পজিটিভ 1 পজিটিভ নয়। নেক্সট কোয়েশ্চন, which of the following is not a characteristic of well formulated critical thinking question? কোনটির মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং হবে না? It is open ended and allows multiple answer. Obviously multiple answer দিবে critical thinking question। ওপেন এন্ডেড থাকবে। ইট বেসড প্রাইমারি অন ফ্যাকচুয়াল ইনফরমেশন, যদি ফ্যাকচুয়াল ইনফরমেশন থাকে, ডেফিনেশন থাকে, তাহলে তো এখানে আর ক্রিটিক্যাল কোয়েশন হবে না।
ইট রিকোয়ার্স অ্যানালাইজ অ্যান্ড ইভলিউশন ইনফরমেশন। জিনিসটাকে আপনি ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখবেন, অ্যানালাইজ মানে ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখবা, দেখা ইভলিউশন করা, পরে একটা জাজ দেবেন, অবভিয়াসলি সঠিক পজিটিভ নেগেটিভ যখন থাকবেন তখন ক্রিটিক্যাল থিঙ্কিং হবে। হায়ার লেভেল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে লাগবে নট কোনটি কারেক্ট নয়, ফ্যাকচুয়াল ইনফরমেশন, যেটা অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। Next question, classroom pedagogy should be culturally responsive to meet the needs students from diverse cultural backgrounds. Equity in classroom can be ensured only through standardized curriculum and assessment. Equity টা কি standardized assessment বা কারিকুলাম করে হবে, ইকুইটি হবে না। এই আরটা আমরা প্রথম পেয়ে গেলাম ভুল, আর ইজ ফলস, অপশন 1টা তো হবেই না। আরটা আমরা ভুল পেয়ে গিয়েছি, তাই আমরা এলিমিনেট করলাম। আর ক্লাসরুম পেডাগজি কালচার ইজ রেসপন্সিভ টু মিট দি নিড স্টুডেন্টস ফ্রম ডাইভার্স কালচারাল ব্যাকগ্রাউন্ডস, এটা একদম সঠিক। এ ইজ ট্রু আর আর ইজ নট ফল, আর ইজ ফলস, অপশন 3টা হচ্ছে সঠিক। যে ক্লাসরুম পেডাগজিটা বা টিচারের পেডাগজিটা ওইভাবে স্টুডেন্টের নিড অনুসারে হবে, এটা ঠিক আছে। Next question, Jagriti has learned that her dog Rashti is a golden retriever. When she sees another dog that looks similar to Rashti but it is different breed, she calls it is a dog too. According to Jean Piaget's theory, cognitive development, which concept does demonstrate? আচ্ছা, এখানে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের কোয়েশন আসে। এখান তো এটা আবার এইভাবে আপনি সলভ করতে পারেন। অবজেক্ট পারমানেন্স সেন্সরি মোটরের মধ্যে যাবে, আর ইগোসেন্ট্রিজমটা প্রিয় পার্সোনাল স্টেজের মধ্যে থাকে, সেটা নয়। কনজারভেশন এটা নয়, এটা তো মানে এই কনসেপ্টটা দেখে বাচ্চা বুঝতে পারছে যেটা, সেটা হচ্ছে কনজারভেশন, আর এখানে কনজারভেশন আবার হচ্ছে না। এই জন্য অ্যাসিমিলেশন যখন প্রিভিয়াস নলেজের সাথে রিলেট করে আমরা কোনো একটা জিনিস বলবো, যেমন মনে করেন আপনি একটি ছোট্ট শিশু, আপনাকে প্রথমে হচ্ছে স্কিমা যে জিনিসটা প্রত্যেক জিনিস ইনক্লুডেড আছে আমাদের মস্তিষ্কের মধ্যে, এক এক জায়গায় এক এক জিনিস ফিট করা আছে, সেটা হচ্ছে স্কিমা। মোবাইল, বই, খাতা, কলম প্রত্যেকটি আমাদের স্কিমার মধ্যে আছে, সেটা হচ্ছে স্কিমা। আর অ্যাসিমিলেশন অ্যাকুমেন্ডেশন, যেটা অ্যাসিমিলেশন, যেমন আপনি একটা ক্যাট দেখলেন, ক্যাট দেখার পর আপনার মা বলল বাবা এটা একটা ক্যাট, এটা একটা ক্যাট, এটা ক্যাট আপনি জানলেন, এই ক্যাটটা আপনার স্কিমার মধ্যে চলে গেল। তখন আপনি ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পর আবার একটা ডগ দেখলেন, ডগ দেখার সাথে সাথে আপনি বললেন মা ওই দিকে ডগ, তখন ডগ ওই যে সাথে সাথে বললেন মা ওই দিকে ডগ, আপনার যে প্রিভিয়াসের মধ্যে ছিল যে ক্যাটটা ডগের মানে ডগটাকে দেখলেন, ডগ দেখেই আপনার ক্যাটের কথা মনে পড়লো, এই যে প্রিভিয়াস নলেজের সাথে রিলেটেড করে আপনি এটা বলছেন, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। এইভাবে ঠিক যে জাগৃতি বলেছে যে তার ডগ রাষ্ট্রের কথা, আর পরে ওই রাষ্ট্রের অনুভব করে সে নেক্সট যে ডগ সেই কথা, কিন্তু ওই নেশনের সেই ডগটা নয়। জাগৃতির যে ডগ রাষ্ট্রী, সেই রাষ্ট্রের অনুভবে সে জিনিসটা বলতে লাগলো। যখন আমরা প্রিভিয়াস যে নলেজ আছে সেই নলেজের ভিত্তিতে নতুন নলেজটা বলছি, তখন সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। আর যখন আমরা এটা মডিফাই করে নেব, এখন যদি জাগৃতিকে বলে যে যেমন আপনি আপনার মার সাথে ছিলেন আর ডগটা বললেন যে এটা একটা ক্যাট, তখন আপনার মা বলল এটা ক্যাট নয়, এটা হচ্ছে একটা ডগ, কারণ এটির 4টি পা আছে আর মুখ আছে, দেখতে ক্যাটের মতো, কিন্তু এটা ক্যাট নয়, এটা হচ্ছে ডগ। যে নতুন ইনফরমেশনটা অ্যাড হলো, এই নতুন ইনফরমেশন হচ্ছে অ্যাকোমেন্ডেশন। অ্যাকোমেন্ডেশনের সাথে আপনি কোয়েশনের মধ্যে কিওয়ার্ড পাবেন যে মডিফিকেশন বা মডিফাই, এই কিওয়ার্ডগুলি পাবেন অ্যাকোমেন্ডেশনের কোয়েশনের মধ্যে। আর অ্যাসিমিলেশনের সাথে প্রিভিয়াস নলেজটা রিলেট থাকবে। বা এইভাবে বুঝেন, যেমন একজন মানুষ ঘরের মধ্যে রুটি খায়, হাত দিয়ে রুটি খায়, সে একটি পার্টির মধ্যে গেল, বিয়ে বাড়ির মধ্যে, সেখানে তাকে পিৎজা সার্ভ করা হলো, সে পিৎজাটাকে সেই রুটির মতো খেতে লাগলো,
সে জানে না পিৎজা কী জিনিস, সে কোনোদিন পিৎজা খেলো না, পিৎজাটাকে তার রুটির মতো সে পিৎজাটাকে খেতে লাগলো, মানে তার প্রিভিয়াস নলেজ যে সে ঘরের মধ্যে রুটি যেভাবে খায় ঠিক ওইভাবে পিৎজাটা খাচ্ছে, এই কথা হবে অ্যাসিমিলেশন। আর যখন দেখবে অন্য কেউ খাচ্ছে পিৎজাটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে, এই যে নতুন ইনফরমেশনটা জানলো তারপরে সে টুকরো টুকরো করে খেলো, এটা হবে তার রেকমেন্ডেশন। আর অ্যাসিমিলেশন প্রিভিয়াসের সাথে রিলেটেড থাকবে। নেক্সট কোয়েশ্চন, হেরিডিটি ইজ টোটালি ডিটারমাইন ইন্ডিভিজুয়াল ইজ। একাডেমিক সাকসেস কখনো হেরিডিটি হবে না, লার্নিং স্টাইল এটা কখনো হেরিডিটি হবে না। জেন্ডার হচ্ছে সোশিয়াল কনস্ট্রাক্ট, আর সেক্স যেটা বায়োলজিক্যাল। এই সেক্স থেকে হেরিডিটি যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমটা কোথায় হেরিডিটির সাথে রিলেটেড থাকে। অপশন 1টা হচ্ছে সঠিক, অপশন 1 এখানের মধ্যে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, টিচার শুড ফোকাস অন আস্কিং কোয়েশ্চন ক্লাসরুম, এনকারেজ চিলড্রেন অলসো আস্ক কোয়েশ্চন রাদার দেন গিভিং ইনস্ট্রাকশন। টিচার যে খালি শুধু ইনস্ট্রাকশনের দিকে খেয়াল করবেন না, যাতে বাচ্চারাও কোয়েশ্চন করে এই দিকে খেয়াল করবেন। চাইল্ড সেন্টার পেডাগজি মিনস গিভিং অপরচুনিটি টু চিলড্রেন্স ভয়েসেস অ্যান্ড এনশোরিং দেয়ার পার্টিসিপেশন, মানে পার্টিসিপেশন তারা করবে, তারাও জিনিসটা বুঝবে, তারাও প্রশ্ন করবে। একদম সঠিক একটি আরেকটির সাথে। বোথ এ অ্যান্ড আর টু আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, রিপিটেটিভ অ্যান্ড রিচুয়ালিস্টিক বিহেভিয়ার ইন আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক অফ অটিজম, লার্নিং ডিসেবিলিটিস, অ্যাটেনশন ডিফিসিট হাইপার ডিসঅর্ডার, সেরিব্রাল প্যালসি। সেরিব্রাল যে পালসি যেটা আছে সেটা ব্রেন রিলেটেড, মেন্টালি কোনো একটা প্রবলেম থাকবে সেটা নয়। অ্যাটেনশন মানে যে বাচ্চা এক জায়গার মধ্যে কত সময় বসতে পারে না, একটা পার্ট যখন পড়ানো হয় সেই পার্টটা পুরোভাবে এক জায়গার মধ্যে বসে করতে পারে না, তাকে এই অ্যাটেনশন ডিফিসিট হাইপার স্টুডেন্টদেরকে এইভাবে পড়ানো উচিত যে জিনিসটা আপনি দেন ভেঙে দেন, পার্ট করে ছোটো পার্ট করে দেন। আর রিপিটেটিভ ব্যবহার সেটা হচ্ছে অটিজমের মধ্যে। অপশন 1টা হচ্ছে সঠিক, একটা বাচ্চা রিপিট ব্যবহার করছে। নেক্সট কোয়েশ্চন, লার্নার ফিলস এঙ্গেজ অ্যান্ড অ্যাক্টিভলি ইনভলভড ইন দি প্রসেস অফ লার্নিং হুইল। কখন অ্যাক্টিভলি এঙ্গেজ হয়? অ্যাক্টিভিটিস আর রিলেটেড টু দেয়ার কনটেক্সট বলতে তাদের রিয়েল লাইফের সাথে যখন রিলেট থাকবে তখন তারা অ্যাক্টিভলি বা এঙ্গেজ হবে, অবভিয়াসলি সঠিক। ফোকাস অন লার্নিং রিপিটেশন অ্যান্ড মেমোরাইজেশন, ভুল। নেগেটিভ ওয়ার্ড রিপিটেশন মেমোরাইজেশন নেগেটিভ। সোশিও ইমোশনাল লিড টু লার্নার্স ইগনোর, সোশিও ইমোশনাল লার্নারের ইগনোর করবেন না। এটা আগে যে একটি কোয়েশ্চন পেয়েছিলাম সেটার সাথে আমরা বললাম যে সোশিও ইমোশনাল লার্নার কালচারাল যে ডাইভার্সিটি সেটাকে আমরা ইম্পর্টেন্ট দেবো, ইগনোর করবো না, ভুল। পিওর নলেজ ইজ ডিসকার্ড ইন নেগলেক্টেড, যে পূর্ব জ্ঞান থাকবে সেটাকে আমরা নেগলেক্ট করে দেবো, এটা হবে না। রিলেটেড টু রিয়েল লাইফ যখন থাকবে তখন এঙ্গেজ ফিল করবে তারা। নেক্সট কোয়েশ্চন, চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস টিপিক্যালি হ্যাভ ডিফিকাল্টিস ইন রিডিং ডিউ টু দেয়ার পুয়ার সাইট, দেখতে পারে না তার জন্য ডিফিকাল্টি করে। হ্যাভ প্রবলেমস রেগুলেটিং দেয়ার ইমোশনস, এটা ডিফিকাল্টি বলা যাবে। হ্যাভ কনফিউশন উইথ দি লেটার অ্যান্ড অ্যালফাবেট টেক লুক অ্যালাইক, হ্যাভ ভেরি লো IQ ডায়াগনোজ টু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এটা করবেন না। কনফিউশন উইথ লেটার অ্যান্ড অ্যালফাবেট, তার একটা কনফিউশন থাকে লেটার আর অ্যালফাবেটের মধ্যে, যেমন সোটাকে ওয়াজ পরে ওয়াজটাকে স পরে, এই যে একটা কনফিউশন সেটাকে লার্নিং ডিফিকাল্টি বলা যাবে। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, frail children, those who experience several human social development, আচ্ছা একটু লম্বা পড়া নেই। দিস পিওর চিলড্রেন ডেভেলপ ইজ সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্সড বাই এনভায়রনমেন্ট সাপোর্ট স্কুল, এটা হচ্ছে সেন্সিটিভ পিরিয়ড। অপশন 4টা হচ্ছে সঠিক, যে চাইল্ডহুডের পিরিয়ডটাকে সেন্সিটিভ পিরিয়ড বানা। যদি চাইল্ডহুডে কোনো বাচ্চার একটি ঘটনা ঘটে যায় পরে সে এই ঘটনার জন্য পুরো জীবন তার মাথায় এই জিনিসটা থেকে যাবে। যদি একটা 7-8 বছরের সাথে কোনো বাজে একটা দুর্ঘটনা হয়ে যায় এই জিনিসটা তারপরেও প্রভাব পড়বে, এই পিরিয়ডটাকে বলা হবে সেন্সিটিভ পিরিয়ড। ইয়ং এজ যেখানে দেওয়া আছে এই কাজের সাথে রিলেট করে এটা বুঝে নেবেন। নেক্সট কোয়েশ্চন, প্রিকনসিপ্ট জেনারেলাইজেশন অ্যাবাউট বিহেভিয়ার অফ জেন্ডার আর কল্ড প্রিকনসিপ্ট। আপনি প্রথম থেকে একটি ধারণা বানিয়ে নিয়েছেন। ফিক্সিং
ইন্টু পিপল ওয়ান ইমেজ, এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং, অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, ইন এন inclusive classroom মধ্যে স্পেশাল চিলড্রেন অলওয়েজ ওয়ার্ক দেয়ার ওন কারিকুলাম, all children have access to include classroom activities, special children are looked upon a needy and dependent, all children follow same curriculum, uniform নয়, এটাও নয়। অপশন 2 যেটা আছে সেটা all children have access to and are included in the classroom activities, প্রত্যেক স্টুডেন্টকে ইনক্লুড করবেন, কাউকে ছাড়বেন না ইনক্লুসিভ এডুকেশনে। ইউনিফর্ম এটা নেগেটিভ ওয়ার্ড, স্পেশাল চিলড্রেন না, প্রত্যেক চিলড্রেনকে আপনি ইনক্লুড করবেন ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দি প্রাইমারি পারপোজ অফ আস্কিং ক্রিটিক্যাল কোয়েশ্চন করার উদ্দেশ্যটা কি? টু এনেবল স্টুডেন্টস টু ডেভেলপ প্রসিডিউরাল নলেজ, অ্যাসেস স্টুডেন্ট নলেজ, আন্ডারস্ট্যান্ডিং স্কিল, প্রমোট হায়ার লেভেল থিঙ্কিং, তাদের হায়ার লেভেল থিঙ্কিংটা ডেভেলপ হয়। অপশন 3টা হচ্ছে সঠিক। এই ব্যাপারটা আমি জলদি একটু সলভ করার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দি ফলোইং কারেক্ট অ্যাবাউট দি প্রসেস অফ লার্নিং এবং সোশিও কনস্ট্রাকটিভের মধ্যে কোনটি কারেক্ট হবে? লার্নিং ইন্ডিভিজুয়াল আইসোলেশন নেগেটিভ। লার্নিং occurs only classroom formal educational setting, only classroom formal education negative. Learning passive process নয় active process. Learning is social for meaningful meaning making, অপশন সবথেকে মিনিং মেকিংটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। সোশ্যাল প্রসেস অফ মিনিং মেকিং, সমাজের সাথে ইন্টারাক্ট করে মিনিং ভাবে তারা শিখতে পারবে, অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, while some children start babbling and uttering 2-word sentence of at 12 months, other don't do to this till they are 20 months old, যে কিছু স্টুডেন্ট 12 মাসের মধ্যে বেবলিংটা করে নেয়, আর কিছু বাচ্চারা কি করে 20 মাসের মধ্যে করে। সঠিক, এটা সঠিক। মানে কিন্তু আমরা সাধারণত বেবলিংয়ের স্টেজ বলে থাকি 6 মাসের আশেপাশে, মানে একজন যদি 12 মাসের মধ্যে বলছে আর তাদের মধ্যে আরেকজন 20 বছরের মধ্যে বেবলিংটা করবে, মানে তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, সেটা সঠিক। ডেভেলপমেন্ট মাইলস্টোন আর অনলি সাজেস্টিভ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল চিলড্রেন ক্যান বি অ্যাকোয়ার্ড ভেরিয়েড, এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা বলা হচ্ছে সঠিক। আর ডেভেলপমেন্ট অনলি সাজেস্টিভ দেখে বন করবে না, এটা সঠিক নয়। কিছু থিওরিস্ট আছে যারা এই যে ডেভেলপমেন্টটা আছে সিকোয়েন্সের মধ্যে দিয়েছে, যে ওই সিকোয়েন্সের মধ্যে এই পার্টিকুলার জিনিসটা হবে, আর যে পার্টিকুলার সিকোয়েন্স ওই যেমন ইনফেন্সির মধ্যে শুধু ওই জিনিসটাই হবে আর এই বাকি হবে না, এটাই বলে দিয়েছেন। এটার কথা এই জিনিসটা বলছে। এটা বোথ এ এন্ড আর ট্রু, আর ইজ দি কারেক্ট এক্সপ্রেশন অফ এ, অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, গ্রোথ অ্যান্ড হাইট অ্যান্ড ওয়েট চিলড্রেন ইজ এক্সাম্পল অফ। গ্রোথ, হাইট অ্যান্ড ওয়েট হচ্ছে কোয়ান্টিটিভ, অপশন 1 যেটা সেটা। হাইট অ্যান্ড গ্রোথ যে ডেভেলপমেন্টের যে কনসেপ্ট আছে, গ্রোথ অ্যান্ড যে হাইট আর ওয়েট সেটা গ্রোথের সাথে সম্পর্কিত, আর গ্রোথ হচ্ছে কোয়ান্টিটিভ, যে জিনিসকে মাপা যাবে। হাইটকে কতটুকু উচ্চতা, কতটুকু ওজন, কতটুকু লম্বা, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ। আর কোয়ালিটেটিভ হবে ডেভেলপমেন্ট। কোয়ান্টিটিভ বোথ কোয়ালিটেটিভ দুটি হবে। এইবার যে এর পেপার 2-র মধ্যে আই থিঙ্ক কোয়েশন এসেছিল না, এর আগের পেপারের মধ্যে কোয়েশন, যে ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ বোথ, আর গ্রোথ হচ্ছে শুধু কোয়ান্টিটিভ, যা মাপা যাবে যে জিনিসটাকে। নেক্সট কোয়েশন, হাইন্স ডিলেমা অরুণ রিজন, দি ল ওয়াজ নট সেট আপ দিস সার্কামস্টেন্স, taking the during this situation isn't really right but it is justified, এটা সঠিক নয় কিন্তু জাস্টিফাইড করা যাবে কোন স্টেজের মধ্যে? মরালিটি অফ কনসেন্ট, ইন্ডিভিজুয়াল রাইট অ্যান্ড ডেমোক্রেটিক্যাল। ইন্ডিভিজুয়াল রাইট মানে আমার কিছু একটা রাইট আছে, আমি সেটাকে আমি কি করতে পারবো? বদলাতে পারবো। এখানে অপশন 1-এর সাথে কনফিউশন করবেন না, কারণ এখানে ইন্ডিভিজুয়াল রাইটের কথা বলা হচ্ছে। অপশন 2টা হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, উইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট কন্টেন্ট? গিফটেড চিলড্রেনদের প্রতি কোনটি সঠিক থাকবে? গিফটেড চিলড্রেন ফ্রি ফ্রম রিস্ক নয়। এক্সেল ইন অল এরিয়াস, প্রত্যেক দিক দিয়ে যা তারা
ভালো হয়ে যাবে, সোশিয়াল, একাডেমিক, ইমোশনাল, এটা নয়। গিফট ইজ অলওয়েজ হ্যাপি, যে সবসময় তারা খুশি থাকবে সেটা নয়। গিফটেড স্টুডেন্ট লার্ন কম্পারেটিভলি অ্যাডভান্স পিস আদার, মানে অন্যান্য স্টুডেন্টদের তুলনায় তারা একটু ভালো বেশ শিখতে পারবে, সেটার কথা বলে, সেটা হচ্ছে গিফটেড স্টুডেন্ট। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, অ্যাজ পার জিন পিয়াজে প্রি অপারেশন স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবিলিটিস পারফর্ম। প্রি অপারেশনাল স্টেজের কোনটি ক্যারেক্টারিস্টিক থাকবে? ক্লাসিফিকেশন অ্যান্ড সিরিয়েশন, কনজারভেশন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সিম্বলিক প্লে অ্যান্ড অ্যানিমিজম। ক্লাসিফিকেশন, সিরিয়েশন এটা তো কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে আসে। কনজারভেশন এটা কনক্রিটের মধ্যে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা আসে যে ফর্মাল অপারেশনের মধ্যে। ইমিটেশন, রিভার্সিবিলিটি, এগুলি ইমিটেশন প্রথম স্টেজের মধ্যে আসে, যে সেন্সরি মোটর স্টেজ, সেই স্টেজের মধ্যে। আর রিভার্সিবিলিটা আসে কনক্রিট অপারেশনের মধ্যে। বাকি হচ্ছে আমাদের সিম্বলিক প্লে আর অ্যানিমিজম, এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে পড়ে। সিম্বলিক, যেমন একটা বাচ্চা একটা ফোন, যেমন যে কোনো একটা জিনিস হাতে নিয়ে সে ফোন করতে লাগলো, সে মনে করলো যে এটাই ফোন, এটা হচ্ছে সিম্বলিক প্লে। অ্যানিমিজম, যে একটা বাচ্চা নির্জীব জিনিসটাকে সজীব মনে করে, সেটা হচ্ছে সিম্বলিক, অ্যানিমিজম থিঙ্কিং। যেমন যে বলেছিলাম আগে, একটা টেবিলের মধ্যে তার হাতটা লাগলো, সে কষ্ট পেলো, তার মা সেই টেবিলকে মারতে লাগবে, সেটা হচ্ছে অ্যানিমিজম থিঙ্কিং। সিম্বলিক, একটা বাচ্চা কি করছে, একটা বোতল হাতে নিয়ে হ্যালো হ্যালো বলছে, এটা হচ্ছে সিম্বলিক প্লে। সো এখানে আমাদের ম্যারাথনটা কমপ্লিট হলো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝতে পারেন বা আরেকটি পেপার সিডিপির ডিসকাশন করা আছে, আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আরেকটি পেপার ডিসকাস করা আছে, সেখানে অনেক ডিটেলভাবে ডিসকাশন করা আছে। আমি একটি পেপার ডিটেলভাবে ডিসকাস করছি, আর পরের পেপারটা এত ডিসকাস করছি না, কারণ আমার টার্গেট ছিল একটি পেপার, আর আপনাদেরকে জন্য এই কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে দিই, এই জন্য যে নেক্সট পেপার ছিল এত ডিটেলভাবে ডিসকাশন করলাম না, আমার একটু টাইমের অসুবিধা আছে তাই। সো আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর একটা ফিডব্যাক দিবেন। আমি নেক্সট বার সিডিপি আলোচনা করব, যে সিডিপি আলোচনার জন্য কতটুকু যে পারবো না, জাস্ট আমাকে একটা ফিডব্যাক দিবেন। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আমার একটাই ছিল, যে আমি ফিডব্যাকটা পাই, যে আমি আলোচনা করলে অন্যান্যরা কি বুঝতে পারবে না পারবে না, এটা জানার জন্য আমি একমাত্র সিডিপির পেপারটা ডিসকাস করলাম। আর তো কোনো পেপার সিডিপির ডিসকাস করলাম না, জাস্ট একটাই পেপার। যদি বুঝেন, আপনি বুঝাতে পারছি আপনাদেরকে, তাহলে কমেন্টে বলবেন হ্যাঁ আমরা বুঝছি, আপনি তৈরি করে দেন। আমি এইবার জাস্ট ফিডব্যাকের জন্য এই ভিডিওটা দিয়েছি, তাই আমাকে একটা ফিডব্যাক দিবেন কিভাবে ক্লাসটা হয়েছে বা কোথায় ইমপ্রুভমেন্টের দরকার, তখন আমি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আর আমাদের যে চ্যানেলের মধ্যে আই থিঙ্ক এটা আর ক্লাসের লাস্ট ক্লাস হচ্ছে। ফাইনালি আজকে আমি মুক্তি হলাম, যে এতদিন এত ম্যারাথন ছিল বাংলার, ইংলিশের পেপার 1-এর বাংলা, পেপার 2 বাংলা, তারপরে ইংলিশের লাস্ট 5 ইয়ার্স, সিডিপির, আমার বুকের মধ্যে বেদনা হয়ে গিয়েছে। আর লাস্ট একটি ভিডিও থাকবে যেখানে আমি এমসিকিউটা কীভাবে যে ওএমআর ফিল আপ করা হয়, আমার যে অরিজিনাল একটা ওএমআর শিট আছে, সেই ওএমআর শিটটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর কি করব, ল্যাঙ্গুয়েজ যে কীভাবে ট্রান্সলেট দেখে আপনি সলভ করবেন, সেটার ভিডিও আর ওএমআর শিটের ভিডিও একটি ভিডিওর মধ্যে তৈরি করে দেব। এখন আমি ফ্রি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা কোনো ধরনের চিন্তা করবেন না, সাজিনা বা রাজীব বা আর অন্যান্য আদার যারা আছেন আমার সাথে কন্ট্যাক্ট করেন, কোনো ধরনের চিন্তা করবেন না, নিশ্চয়ই আপনারা পাস করবেন। আপনার মেহনতটা আপনাকে সফল করবে, যে মেহনত কতটুকু করেছিলেন সেটার দিকে। ধন্যবাদ আপনাদেরকে। যদি ভালো লাগে, সবাইকে বলছি সবাই পাস করবেন, মেহনতের উপর ডিপেন্ড করবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।